Assalamu alaikum and welcome to Cambridge Bangladesh Studies tutorial by Tasneem Pasha, which is completely based on the new syllabus from 2025 until 2027. সো আজকে আমরা দেখব ম্যাপ অ্যান্ড চার্ট রিলেটেড কোয়েশ্চেন, যেটা আমাদের শুধু টপিক 1 না, আমাদের বাকি যতগুলো টপিক আছে পেপার 2তে, যেমন টপিক 1, 2, 3, 4 যতগুলো যে টপিকসগুলো আছে, টোটাল 10 টপিক। সো প্রত্যেকটা টপিকের জন্য আমরা যদি আজকের এই ক্লাসটা যদি ঠিক মতো বুঝতে পারি, তাহলে যত ধরনের আমাদের ম্যাপ অ্যান্ড গ্রাফ রিলেটেড কোয়েশ্চেন্স থাকবে সবগুলো আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। সো এটা হচ্ছে কি একটা সিম্পল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড যে এই টাইপের কোয়েশ্চেন আসলে আমরা কীভাবে অ্যান্সার করতে পারি। অ্যান্সারিং ওয়ে অনেক ডিফারেন্ট ওয়েতে আছে, অ্যান্সার অনেকভাবে করা যায়, বাট সিম্পল ওয়েতে একটা সিম্পল টেকনিক যেটা আমরা ইজিলি অ্যাপ্লাই করতে পারি, এবং অ্যাপ্লাই করলে আমাদের জন্য সব কিছু ইজি হয়ে যেতে পারে। ওকে, সো আমরা প্রথমে স্টার্ট করে নিচ্ছি ম্যাপ রিলেটেড কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার, যদিও আমরা আজকে ট্রাই করবো ম্যাপ এবং গ্রাফ দুটাই করার জন্য। সো ম্যাপ রিলেটেড কোয়েশ্চেন যখন আমাদের আসে, তখন ওই যে আমরা টপিক 1-এর স্টার্টিংয়ে যে ম্যাপসগুলো আমরা দেখে আসলাম, যে ম্যাপসগুলো কি কিছু একটা ছিল ম্যাপ ডাইরেকশন, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এরপর ছিল আমাদের ডিভিশনসগুলো, আমাদের কোন ডিভিশনস কোন জায়গায় আছে, তারপর হচ্ছে আমরা আরেকটা যেটা আমরা দেখলাম রিভার্স, আমাদের রিভার্সগুলো কোন জায়গায় আছে, তারপর হচ্ছে আমাদের ফরেস্ট, আমাদের টোপোগ্রাফিগুলো কোথায় কী কী আছে। তো ওই ম্যাপগুলো যদি আমাদের সবসময় মাথায় রাখতে হবে, এবং ওই ম্যাপগুলো মাথায় রেখে কিন্তু আমাদেরকে অ্যান্সারগুলো করতে হবে। সো প্রথম আমি একটা কোয়েশ্চেন এখানে আমি যদি দিয়ে দিই, সাপোজ আমার কোয়েশ্চেনটা, আমরা এখন শুধু ম্যাপটা দেখছি, তো আমার একটা কোয়েশ্চেন হচ্ছে describe the distribution of hilly regions of Bangladesh। এটা আমার একটা কোয়েশ্চেন, এবং এটা আমি আমি 4 মার্কসের জন্য আমার এই কোয়েশ্চেনটা আসছে। তাহলে এটা আমি এখন অ্যান্সারটা কীভাবে দিতে পারি। তখন আমার হিলি রিজিয়ন্সগুলো কোথায়, ফর এক্সাম্পল আমাকে ম্যাপের মধ্যে হিলি রিজিয়ন্স এখানে লোকেট করে দেওয়া হলো। সো দিস আর দ্য হিলি রিজিয়ন্স। এখানে আমাকে একটা কি দিয়ে দিল, হচ্ছে কি হিলি রিজিয়ন্স, উপরে আমাকে একটা ম্যাপ দিয়ে দিল নর্থ। তো এইভাবে করে আমার ম্যাপে কিছু ইনফরমেশন দেওয়া আছে, এবং আমাকে বলা হলো ডিসক্রাইব দ্য ডিস্ট্রিবিউশনস অফ হিলি রিজিয়ন্স অফ বাংলাদেশ অ্যাজ শোন অন দ্য ফিগার। আমি ফুল কোয়েশ্চেনটা এখানে লিখছি না, এই আমার 4 মার্কের একটা কোয়েশ্চেন। ওই যে ম্যাপসগুলো আমরা স্টার্টিংয়ে পড়ে আসি, ম্যাপসগুলো এখন আমাদের মাথায় আছে, ওই ম্যাপসগুলো মাথায় রেখে এখন আমাকে এই অ্যান্সারটা করতে হবে। তাহলে আমি প্রথম অ্যান্সারটা আমি কী দিব, ফার্স্ট পয়েন্ট আমি কিন্তু অ্যাজ আ স্টুডেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে আমি অ্যান্সারগুলো দিচ্ছি, আমি কোনো টিচারের পয়েন্ট অফ ভিউ থেকে দিচ্ছি না, এক্সামিনারের পয়েন্ট অফ ভিউ থেকে দিচ্ছি না, আমি এখন একজন স্টুডেন্ট। এটা আমার কোয়েশ্চেন, আমি অ্যান্সারটা লিখবো, আমার ওই ম্যাপগুলো আমার মাথায় আছে, তো মাথায় রেখে আমি অ্যান্সারটা লিখছি। তো প্রথম পয়েন্ট আমি যেটা লিখবো সেটা হচ্ছে আমার এই যে আমার ডাইরেকশনটা, আমার এটা কোন ডাইরেকশনে আমরা এটা দেখতে পাচ্ছি। যে আমি যখন বললাম তোমাদের, যখন আমরা দেখলাম ম্যাপের মধ্যে, তখন আমি ম্যাপটাকে পার্টসে আমি ডিভাইড করতে বলেছিলাম, র্যান্ডমলি পার্টসে। তো আমি যদি র্যান্ডমলি পার্টসে ডিভাইড করি, তাহলে এটা হচ্ছে কি আমার ম্যাপটাকে আমি 9 পার্টসে ডিভাইড করলাম র্যান্ডমলি, এবং আমি এখান থেকে আমি জাস্ট ডিসাইড করে নিয়েছি যে আমার কোনটা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট কোনটা হবে। তো এটা হচ্ছে কি আমার নর্থ ওয়েস্ট, এটা আমার নর্থ ইস্ট, এটা আমার নর্থ, এটা আমার সেন্টার, এটা আমার ওয়েস্ট, এটা আমার ইস্ট, এটা আমার সাউথ ওয়েস্ট, এটা আমার সাউথ, আর এটা হচ্ছে আমার সাউথ ইস্ট, অ্যান্ড দিস ইজ বে অফ বেঙ্গল। তাহলে আমি ফার্স্ট পয়েন্টে লিখবো এটা কোন কোন জায়গায় লোকেটেড, এটা হচ্ছে কি নর্থ ইস্ট, ইস্ট এবং সাউথ ইস্ট পার্টে লোকেটেড। তাহলে এই পার্টে আমি লিখতে পারি লোকেটেড। আমি শর্ট ফর্মে লিখছি, বাট এক্সামে কখনো শর্ট ফর্মে লেখার চেষ্টা করা যাবে না। তো আমি এখানে প্রথমটা আমি ফুল ফর্মে লিখছি, পরেগুলো আমি শর্ট ফর্মে লিখতে পারি। সো লোকেটেড ইন নর্থ ইস্ট, ইস্ট অ্যান্ড সাউথ ইস্ট। ফিনিশ। অফ বাংলাদেশ লেখার কোনো দরকার নেই, কারণ কোয়েশ্চেনে আমাকে বলে দিচ্ছে আমাকে বাংলাদেশের ব্যাপারে লিখতে হবে, তো আমাকে অফ বাংলাদেশ লেখার কোনো দরকার নেই। লোকেটেড ইন নর্থ ইস্ট, ইস্ট অ্যান্ড সাউথ ইস্ট। ফিনিশ। এবার আমি দেখবো আমার ডিভিশনসগুলো আমাকে মাথায় রাখতে হবে, কোন
ডিভিশনস আমার কোথায় ছিল। সেটা আমি যতটুকু জানি এটা আমার সিলেট ডিভিশন ছিল। আমার এটা যতটুকু মনে আছে এটা হচ্ছে আমার চিটাগং ডিভিশন, এটা হচ্ছে আমার ঢাকা ডিভিশন, এটা ময়মনসিং ডিভিশন, এটা হচ্ছে আমার রংপুর ডিভিশন, এটা হচ্ছে আমার রাজশাহী ডিভিশন, এটা আমার খুলনা ডিভিশন, এটা আমার বরিশাল ডিভিশন। আমার ডিভিশনসগুলো এখানে আমি মেনশন করে দিলাম। তাহলে আমার কোন ডিভিশনস এখন কোথায় সেটা আমি ইজিলি জানি। এটা হচ্ছে আমার ম্যাপের মধ্যে র্যান্ডমলি আমাকে রাফলি একটা ড্র করে নিতে হবে। সো এখন আমি ডিভিশনসগুলো আমি এখানে রাফলি ড্র করে নিলাম। এখন আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার সিলেট ডিভিশন, আর এটা হচ্ছে আমার চিটাগং ডিভিশন, আর অন্য কোনো ডিভিশনস আমার হিলি রিজিয়ন দেখা যাচ্ছে না। তো আমি লিখতে পারি again located in Sylhet and Chittagong divisions. চিটাগংয়ের জায়গায় যদি কেউ যদি চট্টগ্রামও লেখে নো প্রবলেম, চট্টগ্রামও লেখা যাবে। So located in Sylhet and Chittagong divisions, or located in Sylhet and Chattogram divisions. আমি ডিভিশনস ওয়ার্ডটা কিন্তু এমফাসাইজ করছি। কেন এমফাসাইজ করছি? কারণ এটা হচ্ছে কি আমার ডিভিশনস, এটা পুরাটা হচ্ছে কি আমার একটা ডিভিশনস। আমি যদি বলি শুধু সিলেট হচ্ছে কি সামওয়্যার হিয়ার, শুধু চিটাগং হচ্ছে কি সামওয়্যার হিয়ার, তাহলে আমার চিটাগংটা হচ্ছে এখানে কোথাও আছে, আর সিলেটটা হচ্ছে আমার এখানে কোথাও আছে। বাট আমার এটা শুধু এখানে শুধু ডিস্ট্রিক্টে না, শুধু সিলেট বা চিটাগং ডিস্ট্রিক্টে না, আমার এটা লোকেট হচ্ছে কি এন্টায়ার সিলেট অথবা এন্টায়ার চিটাগং ডিভিশন। তাই আমাকে ডিভিশন ওয়ার্ডসটা মেনশন করাটা হচ্ছে কি ম্যান্ডেটরি। এটা হচ্ছে কি আমি স্টুডেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে লিখছি। তো এইভাবে আমি যদি স্টুডেন্ট হয়ে থাকি, আমি এক্সামিনারকে আমি একটা সিঙ্গেল ক্লু দিব না টু ডিডাক্ট মাই মার্ক। আমার মার্ক কাটার জন্য আমি তাকে কোনো সিঙ্গেল ক্লু দিব না। আমি যতটুকু পারবি আমি ফুল ইনফরমেশন এবং কারেক্ট ইনফরমেশন দেওয়াটা আমি চেষ্টা করে যাচ্ছি। তাহলে এখন আমি যখন ডিভিশনস বলছি, তাহলে এক্সামিনার বোঝাচ্ছে যে ডিভিশনসে কোথাও সেটা মেনশন করলো, এটা হচ্ছে কি এক্সামিনারে আমাকে বুঝে নিচ্ছে। 4 মার্কস আমি এখন 2টা পয়েন্ট দিলাম। এখন আমার থার্ড পয়েন্ট, এখন আমি থার্ড পয়েন্ট কি দিতে পারি, সেটা হচ্ছে কি আমার ওই যে নেবারিং কান্ট্রিজ যদি আমার মাথায় থাকে, এটা হচ্ছে ইন্ডিয়া, বে অফ বেঙ্গল, এখান থেকে গিয়ে হচ্ছে মায়ানমার। তাহলে ইন্ডিয়া সব জায়গায় ইন্ডিয়া, এবং মাঝখানে হচ্ছে কি লাস্টের দিকে চিটাগংয়ের লাস্টের দিকে হচ্ছে মায়ানমার। তাহলে আমি লিখতে পারি নিয়ার to the border of India and মায়ানমার। ইন্ডিয়া এবং মায়ানমারের বর্ডারের কাছাকাছি, ইন্ডিয়া এখানে হচ্ছে মায়ানমার। ফিনিশ, আমার আর কোনো টেনশন নেই, এক্সামিনার বুঝে যাবে। এবার আসো আমার আরও একটা পয়েন্ট বাকি 4 মার্কের জন্য। তাহলে আরও একটা পয়েন্ট যখন বাকি, তাহলে আমি কি লিখতে পারি? তাহলে আমাকে কোনো একটা টোপোগ্রাফির কথা আমরা চিন্তা করতে পারি, অথবা আমরা চিন্তা করতে পারি আর কোনো রিভারের কথা। তাহলে আমি যদি দেখি রিভারের কথা, এটা হচ্ছে কি সুরমা রিভার। যে ম্যাপ থেকে আমরা মনে রাখবো, এটা হচ্ছে সুরমা রিভার, আর এটা হচ্ছে কি কর্ণফুলী রিভার, আর এটা হচ্ছে কি কাপ্তাই লেক। তাহলে আমি লিখতে পারি কি নিয়ার টু সুরমা and Karnafuli rivers and Kaptai Lake. আমি ট্রাই করেছি সব কিছু ফুল ফর্মে লিখতে, কোনো কিছু শর্ট ফর্মে আমি লেখার চেষ্টা করিনি, বিকজ আমি একজন স্টুডেন্ট এবং আমি জানি না আমার পেপারটা কোন এক্সামিনার চেক করবে। কারণ আমরা শর্ট ফর্মটা মেনলি হচ্ছে কি ইনফর্মালি যখন আমরা লিখি হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ে বা মেসেঞ্জার চ্যাটিংয়ে, আমরা কোনো ধরনের যদি চ্যাটিং ইনফর্মালি কোনো কিছু করতে চাই, তখন আমরা শর্ট ফর্মটা মেনশন করে থাকি। বাট ফর্মালি যখন কোনো কিছু করি, এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড, ফর্মালি যখন কোনো কিছু করি তখন ফুল ফর্মটা দেওয়াটা হচ্ছে কি বেস্ট একটা স্ট্যান্ডার্ড মেথড অফ কমিউনিকেটিং। তাহলে ওই কারণে যেহেতু আমি একজন স্টুডেন্ট, আমি একজন একটা এক্সাম বোর্ড, আমি মধ্যে এখন অ্যান্সারটা লিখছি, তো ওই কারণে আমার জন্য বেস্ট হচ্ছে কি আমি সব জায়গায় যেন আমি ফুল ফর্মটা এখানে ইউজ করতে পারি। তাহলে আমি যদি কোনো জায়গায় যদি দেখি যে আমি ফুল ফর্মটা ইউজ করিনি কোনো কারণে, ভুলের কারণে, ওটা আমি আবার ইরেজ করে ফুল ফর্মটা আমি লেখার চেষ্টা করব। তাহলে আমার এটা হচ্ছে এখন 4 মার্কস, এবং আমার 4 মার্কস কিন্তু আমার এখানে দেওয়া হয়ে গেছে।
তাহলে সরি 4 পয়েন্টস আমার এখানে দেওয়া হয়ে গেছে এবং আই এম শিওর প্রিটি শিওর যে এক্সামিনার আমার অ্যান্সারগুলো বুঝতে পেরেছে যে আমি কি তাকে আমি কমিউনিকেট করার চেষ্টা করছি, আমি কি আমি তাকে এই অ্যান্সারের মধ্যে তাকে আমি কী বোঝানোর চেষ্টা করছি। আই এম প্রিটি শিওর হি হ্যাজ আন্ডারস্টুড। তাহলে প্রথম পয়েন্ট আমি তাকে বুঝিয়ে দিলাম যে ডিস্ট্রিবিউশনসের ক্ষেত্রে প্রথম পয়েন্ট আমি তাকে বুঝিয়ে দিলাম ডাইরেকশন নর্থ ইস্ট, ইস্ট এবং সাউথ ইস্ট। আবার অনেকে শুধু বলতে পারে এন্টায়ার সাউদার্ন, এন্টায়ার ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি, এভাবেও অনেকে বলতে পারে, বাট আমার ক্ষেত্রে ওটা অনেক সময় কনফিউজিং লাগতে পারে। তো এই কারণে আমি কোনো চান্স নিতে চাচ্ছি না, তাই আমি ফুল ফর্মটা এখানে আমি দিয়ে দিলাম নর্থ ইস্ট, ইস্ট এবং সাউথ ইস্ট। এরপর আমি দিলাম কোন ডিভিশনসে, সাউথ সিলেট ডিভিশন এবং চিটাগং ডিভিশনস। আমি কিন্তু এখানে ডিভিশনসটা মেনশন করলাম সো দ্যাট হি আন্ডারস্ট্যান্ড যে এই ডিভিশনের ভিতরে কোথাও একটা জায়গায় তোমার এই হিলি রিজিয়ন্সগুলো আছে। আমি যদি স্পেসিফিক্যালি যদি আমি এখন ডিস্ট্রিক্টের নাম বলতে চাই, আমি এই ডিস্ট্রিক্টের নামগুলো আমি স্পেসিফিক্যালি জানি না, আমি এই ডিস্ট্রিক্টের নামগুলো আমি স্পেসিফিক্যালি জানি না, তাই আমি এখানে ওই কারণে আমি এখানে মেনশন করিনি। তো আমি মেনশন করলাম কি এন্টায়ার ডিভিশনস। এরপরে হচ্ছে আমি শেয়ার করলাম বর্ডারের কাছে, ইন্ডিয়ান বর্ডারের কাছে, ইন্ডিয়ান বর্ডারের কাছে, মায়ানমার বর্ডারের কাছে। স্পেসিফিক্যালি যদি বলতে চাই অনেকে বলতে পারে যে সিলেট ডিভিশন ইন্ডিয়ান বর্ডারের কাছে, চিটাগং ডিভিশন ইন্ডিয়া এবং মায়ানমার বর্ডারের কাছে, বাট অ্যাট দ্য সেম টাইম আই অলসো হ্যাভ টু রিমেম্বার দ্যাট আমার টাইম লিমিট আছে। This is a 4-mark question এবং এই 4-mark questionটা আমাকে within 4 minutes I have to complete the answer. So I need to complete the answer within 4 minutes, and this is a 4-mark question. So if I want to describe each and every single part, in that case I will not be able to manage my time properly. So as a result, what happened, I might lose the time for others answers which might require a lengthy period. So as a result, in that case what I have to do, I have to try to make the answer as specific as possible so that the examiner understands within that specific and short answer. So located near to border of India and Myanmar. So India and Myanmar he will anyway understand, so I don't have to write him in details which part are near to India and which part is near to Myanmar. Then the last one which I have mentioned is about the rivers. It's near to Shulma River and Karnafuli River as well as near to Kaptan Lake. So in that case my answers are quite standard. I have answered in the bullet points, so the examiner can see for 4 marks I have given 4 different points. So he will read one, if it's answer he will give a correct, if this is correct he will give another correct, and if 4 answers are correct, that means I'm getting 4 marks. So this is the most easiest, simplest and clear-cut answer for writing a map distributed question. Alright, so I don't think you will have any problem. So remember the maps which are being given, please go through all the maps. The division maps are being given, direction maps are given, neighboring countries maps are given, topography, rivers, so all these maps are given. These all maps will help you out to write this kind of answer. Now let's see another map related question. So in this question it's given like describe the distribution of mangrove forest as shown in figure 1.1. So this is figure 1.1, figure 1.1. This is figure 1.1 and it's asking us to describe the mangrove forest given in this figure. So again, this is a 4-mark question. So you will get this kind of question maximum for 4 marks according to the previous syllabus, according to the previous past paper 1, 2, 3, 4 and 5. 1, 2, 3 and 4, these are the maximum the number of marks that they are asked given this kind of question for, like 1 mark, 2 mark, 3 mark, 4 mark. So most of the time you will see 2 mark, 3 and 4 marks, but as 4 is the highest and the standard marking, so that's why I'm gonna do it with the 4 marks. So the question is to describe the mangrove forest. So this is mangrove forest, this is figure 1.1. Again, the same way that I have used the answer in the previous question for the hilly regions, I'm going to use the same trend over here to write this answer. So the first point which I will put over here is যেটা আমি প্রথম পয়েন্ট আমি এখানে যেটা দিব সেটা হচ্ছে কি map direction. So again I will divide the map into randomly into 9 parts. I've divided the map randomly into 9 parts. This is northwest, north, northeast, center, east, west, southwest, south and southwest, and here we got Bay of Bengal. This is how I have randomly
divided the map into 9 parts so that I can put the divisions in accordingly, which makes it easier for me to write the answer. So the first one I'll write is about the division where they are located. So located in, I can only see in southwest, so located in southwest. That's it, nothing else. Next one, I'll put the division. So which division is this? If we can remember, this is Rangpur division. This is Rajshahi division, Khulna division, Dhaka division, Mymensingh division, Sylhet division, and Chittagong division. Here is the Borishal division. So this is in Khulna division, so located in Khulna division. Next point, if I see near to the border of any country, so here we have India, so near to the border of India. Now, do we have any river nearby? We don't have any river nearby, but we have a Bay of Bengal nearby, so I can also write near to Bay of Bengal. So again, 4 points within 4 minutes. I think I haven't taken 4 minutes. It's even less than 4 minutes to write this answer, because I have already set in mind what am I gonna put. The direction, division, near to any border, near to any rivers or any topography. So this is what I'm gonna write. So the examiner is clear. Okay, located in southwest. Yes, located in southwest. Correct. Located in Khulna division. Yeah, this is a part of Khulna division. Correct. Near to border of India. Yeah, here we have India. Correct. Near to Bay of Bengal. Here we have Bay of Bengal here. Correct. And the examiner will give you full 4 marks. So this is how you're gonna write this map related question. So this is a second example of how to write a map related question. See, the next question related to map is about describe the distribution of gas field as shown in figure 1.1. So this is Bay of Bengal and this is figure 1.1. So figure 1.1 is a Bangladesh map where we have to describe the location of gas field. So first we need to see the gas field. So these all are the gas field according to the key or the legend given. So these are all the gas field. So now this question we can write in a different method, in a different way. So this is a 4-mark question. So let me make it 5 marks, so that I can add the additional point and you can understand the difference with this one and the previous 2 map which I have shown. So the first one which I will write is about the location. Okay, so I'm not drawing the location anymore. I think you have understood. So in your exam you will use a pencil and roughly divide the map into 9 parts with a pencil and then write the ones northwest, northeast, west, center and east, southwest, south and southeast with a pencil. So I have already done that for the previous 2 ones, so I'm not doing it now. I'll just directly write the answer. The first point is located in northeast, east and southeast. Next I will write the division. So this is Sylhet division, this is Chittagong division, this is Borishal division. So located in Sylhet, Chattogram and Borishal divisions. Next, if I know anything near to, so it's near to India, Myanmar, so look near the border of India,
Myanmar. Next, I can see there are 2 offshore here, offshore, so that means 2 in Bay of Bengal. Then I can write, or if you want to use any rivers, so I'll just use the trend which I've used before. So I'll just mention here Shurma and Karnafuli rivers and Katsai Lake. So 4 marks. This is a 5-mark question. What else can I write? So I can see 2 in Bay of Bengal, so I can write 2 are in. Most of them can write offshore, or you can write 2 are in Bay of Bengal. So 2 are in Bay of Bengal or 2 are in offshore. Okay. So this is something different from the other 2 which we haven't seen. The last one which I want to add was mainly, suppose this is a 6 mark, not even 5 mark, 6 mark. If you can count the numbers from the map, then you can also put the countable numbers here. Like for example, I can count how many gas fields are here. So 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13. I can count the numbers. If the key or whichever things is been asking you to distribute, to describe, whichever items is being asking you to describe, if those are countable, if those items are countable, in that case you can count the number and then put over here. So according to this map, okay, according to this map figure 1.1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13. So I can see there are 13 gas fields. So I can write there are 13 gas fields, because it's according to this figure or according to this map. যদি কোনো কিছু কাউন্টেবল থাকে, যেমন গ্যাস ফিল্ড কাউন্টেবল, যদি ওরকম কোনো কিছু কাউন্টেবল থাকে এবং কাউন্ট করা যাচ্ছে, তাহলে ওটা আমরা কাউন্ট করে আমরা এখানে কাউন্টেবল আইটেমসটা আমরা এখানে লিখতে পারি। বাট কিছুক্ষণ আমি যেটা করলাম, এটা ছিল, এটা যদি বা কাউন্টেবল, এখন আমরা হয়তো বা গাছটা কাউন্ট করে বুঝছি, বাট এটা একটা ফরেস্টে কয়টা গাছ থাকবে এটা কিন্তু আমরা কেউ জানি না, এটা আমরা নির্দিষ্টভাবে বলতে পারবো না, দ্যাট ইজ নট কাউন্টেবল। তো এটা জাস্ট একটা ম্যাপের জন্য, ম্যাপে বোঝানোর জন্য আমাদেরকে জাস্ট ট্রি দিয়ে এখানে বোঝানো হচ্ছে এটা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট এবং এটাকে ডিসক্রাইব করো, এটা জাস্ট ম্যাপে বোঝানোর জন্য আমাকে বলা হচ্ছে। তাহলে ইন দ্যাট কেস ওটা আমি কাউন্ট করে এখানে আমি দিতে পারবো না যে দেয়ার আর 3 ট্রিজ ইন দ্য অ্যাকর্ডিং টু দ্য ম্যাপ, ওটা রং হবে। বা একটা ফিল্ড, একটা গ্যাস ফিল্ড হচ্ছে কাউন্টেবল, ওটা আমরা কাউন্ট করে আমরা এখানে দিতে পারি। ওকে, এটা ছাড়া আমরা এখন কিছু, এটা হচ্ছে কি আমাদের থার্ড ওয়ে অফ লাইক রাইটিং দি অ্যান্সার। একটা হচ্ছে কাউন্টেবল যদি করা যায়, আমরা এখানে যেমন 6 মার্কে আমরা এখানে 2টা এডিশনাল জিনিস আমরা দেখলাম। একটা জিনিস দেখলাম হচ্ছে এটা অফশোরের মধ্যে আছে বে অফ বেঙ্গলে, তাহলে আমরা এখানে মেনশন করলাম আলাদাভাবে। আরেকটা হচ্ছে আমাদের কাউন্টেবল আইটেমস, ওটা আমরা এখানে মেনশন করলাম আলাদাভাবে। এবার আসি এই ম্যাপস, এগুলো ছাড়া ডাইরেকশন, ডেভিয়েশন, বর্ডার, রিভার্স, টোপোগ্রাফি অথবা বে অফ বেঙ্গল, কাউন্টেবল, আনকাউন্টেবল, এগুলো ছাড়া আমরা অনেক সময় আরও কিছু পয়েন্টস আমাদের যদি মাথায় থাকে, যদি ওই সময় যদি ইনস্ট্যান্টলি যদি মাথায় আসে, আমরা কিন্তু ওগুলোও এখানে অ্যাড করতে পারি। কী কী পয়েন্ট আমরা এখানে অ্যাড করতে পারি, যেমন হচ্ছে আমি যখন এখানে এটা দিলাম, এটা ছিল, তার একটা ছিল আমার হিল স্টেশন, রাইট, আমার হিল স্টেশন ছিল, এটা ছিল। সো আমরা অলরেডি এখানে দেখেছি যে আমরা এখানে কি কি পয়েন্ট আমরা এখানে দিতে পারি। সো আমি এটা এখন ইরেজ করে ফেলছি। সো ডিসক্রাইব দ্য ডিস্ট্রিবিউশন অফ, যেটা আমরা অলরেডি এখানে দেখলাম 4 মার্কস হতে পারে, মার্কিংটা হতে পারে 2 marks, 3 marks, 4 marks, 5 marks বা 6 marks. ওকে,
সো ম্যাক্সিমাম আগের সিলেবাস অনুযায়ী যদি দেখি পাস পেপার তাহলে 4 মার্কস ছিল, 5 এবং 6 মার্কস ছিল না, বাট আমাদের পেপারটির হাইয়েস্ট মার্ক যেহেতু 6, আমরা 6 মার্কসও ধরে রাখতে পারি। তাহলে ইন দ্যাট কেস আমরা এডিশনাল কী কী পয়েন্ট লিখতে পারি? যেমন আমরা এডিশনাল পয়েন্ট যদি আমি এই যে এটা আমরা যখন প্রথমে হিলসটা নিয়ে করলাম, তাহলে হিলি রিজনের জন্য আমি এডিশনাল পয়েন্ট কী দিতে পারি? হিলি রিজনের জন্য আমি এডিশনাল পয়েন্ট যেখানে আমি একটা দিতে পারি সেটা হচ্ছে দিস এরিয়াস, যেখানে আমাদের হিলি রিজন যেখানে আছে ওটার হচ্ছে কি আমাদের ফেমাস ফর হোয়াট? টি অ্যান্ড ঝুম কাল্টিভেশন। সো লোকেটেড in tea and jhum cultivated area, যেখানে টি এবং ঝুম কালটিভেট করা হচ্ছে আমার হিল স্টেশনসগুলো ওখানেও আমার লোকেটেড। একটা সিম্পল একটা অ্যান্সার যেটা আমি দিতে পারি এডিশনাল পয়েন্ট, যেটা আমার মাথায় যদি আমার ওই সময় কাজ করে থাকে। আবার এইসব জায়গায় আমার দু ধরনের ফরেস্ট থাকে, একটা হচ্ছে কি ট্রপিক্যাল এভারগ্রিন আর এটা হচ্ছে কি ট্রপিক্যাল সেমি এভারগ্রিন, বাট আমি শুধু ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্টটা দিতে পারি। তাহলে আমি এখন আরেকটা পয়েন্ট দিতে পারি, located in the area of tropical evergreen forest, যেখানে আমার ট্রপিক্যাল এভারগ্রিন আছে ওটাই হচ্ছে কি আমার হিলি রিজন, এটাও আমি এখানে দিতে পারি। তাহলে আমার কিন্তু এই দুটো পয়েন্ট। এখন আমরা বলতে পারি টপিক 1-এ আমরা ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্টের কথা পড়ি, টপিক 3-তে পড়েছে। সো আমাদের যখন এক্সামে যখন আসবে টপিক 1, 2, 3 মিলে হচ্ছে কি আমার থিম 1, তাহলে থিম 1টা আমার থিম 1-এর কোয়েশ্চেনগুলো হবে বেসড অন টপিক 1, 2 অ্যান্ড 3, তাহলে ওটা মিলে হচ্ছে কি আমার এখানে অ্যান্সার। আর জিওগ্রাফি পেপার 2-র ক্ষেত্রে হচ্ছে কি আমাদের এমন না যে আমার এই টপিকের মধ্যে এটা ছিল না দেখে আমি এটা পড়বো না, ওরকম না। ম্যাপ রিলেটেড কোয়েশ্চেন, গ্রাফ রিলেটেড কোয়েশ্চেন, এই সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু সিমিলার, অ্যান্ড টু রাইট দি অ্যান্সার ইউ হ্যাভ টু হ্যাভ আ প্লেন্টি অফ নলেজ রিগার্ডিং দ্য ম্যাপ। ম্যাপের ভিতরে আমরা কী কী পাচ্ছি, কী কী আমরা আমাদের দেশের মধ্যে পাচ্ছি, সবগুলো ইনফরমেশনস আমাকে গ্যাদার করে কিন্তু এই ম্যাপ রিলেটেড অ্যান্সারগুলো আমাকে দিতে হবে। তাহলে আমি এডিশনাল কিছু পয়েন্ট আমি এখানে অ্যাড করলাম হিলের জন্য, টি এবং ঝুম কালটিভেটেড এরিয়া, আর এটা হচ্ছে কি এভারগ্রিন ফরেস্ট। তাহলে আমার এখানে যেটা 4 মার্ক ছিল ওটা এখন আমি 6 মার্ক হলে আমি এখানে অ্যান্সারটা করতে পারবো। এবার আসি আমার নেক্সট যে পার্টটা ছিল সেটা হচ্ছে কি আমাদের ম্যানগ্রোভ ফরেস্ট। ওকে, আমি এখন ম্যানগ্রোভ ফরেস্টের জন্য আমি এডিশনাল কী কী পয়েন্ট আমি দিতে পারি? ম্যানগ্রোভ ফরেস্টের জন্য আমি এখন এডিশনাল পয়েন্ট দিতে পারি, এই জায়গা আমার কী ছিল? এই জায়গা আমার রয়্যাল বেঙ্গল টাইগার ছিল। তাহলে এই জায়গাটা হচ্ছে আমার ফেমাস ফর রয়্যাল বেঙ্গল টাইগার, তাহলে আমি এখানে দিতে পারি located in the home area of Royal Bengal tiger. হ্যাঁ, ম্যানগ্রোভ ফরেস্টে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, এক্সামিনার নোস, দ্যাট এক্সামিনার উইল গিভ মি মার্ক ফর দিস ওয়ান। আরেকটা পয়েন্ট আমি এখানে যেটা দিতে পারি সেটা হচ্ছে কি এই গাছগুলোর কি ম্যানগ্রোভ ফরেস্ট যেখানে আছে এই গাছগুলোর আমার এখানে কীভাবে আমি পাচ্ছি, এই গাছগুলোতে হচ্ছে আমার এখানে নিউম্যাটো ফরেস্ট রুট বলা হয় এটাকে, বা পেন্সিল থিম রুট বলা হয়, বাট এটা আমার ডিসক্রিপশনের মধ্যে পড়ছে না, ডিস্ট্রিবিউশনের মধ্যে পড়ছে না। আমাকে ডিস্ট্রিবিউশনটা এমনভাবে দিতে হবে যেটা হচ্ছে কি আমাকে বোঝাচ্ছে যে এই জিনিসটা ওই জায়গায় পাওয়া যায়। তাহলে কোন জায়গায় পাওয়া যায় সেটা হচ্ছে কি আমার এখানে located in the home of the area, আর এটা হচ্ছে কি located in the region of shrimp cultivation, যেখানে আমার শ্রিম্প কালটিভেশন হচ্ছে আমার ওইসব জায়গায় কিন্তু আমার ম্যানগ্রোভ ফরেস্টটা পাওয়া যাচ্ছে, কারণ ম্যানগ্রোভ ফরেস্টটা হচ্ছে কি নিউম্যাটো ফরেস্ট রুট, প্লাস হচ্ছে কি তারা কিন্তু খুব বেশি সল্টি ওয়াটার দরকার হয়, এবং এই সল্টি ওয়াটার আমি ওখানেই পাচ্ছি যেখানে আমার শ্রিম্প কালটিভেশন হয়, প্লাস এটা হচ্ছে আমার নিয়ার টু বে অফ বেঙ্গল। তাহলে আমার এই অ্যান্সারটা কিন্তু আমার এখানে কারেক্ট, আমার রয়্যাল বেঙ্গল টাইগার আমার এখানে পাচ্ছে, শ্রিম্প কালটিভেশন এখানে পাচ্ছি, তাহলে আমার 5 and 6 মার্কের জন্য যদি এডিশনাল আসে সেটাও কিন্তু আমি পাচ্ছি। বাট আমি এই এডিশনাল পয়েন্টসগুলো আমি তখনই দিব যখন এটা আমার মাথায় কাজ করবে, আমার মাথার মধ্যে ইনস্ট্যান্টলি এই পয়েন্টগুলো আসবে। আরেকটা হচ্ছে কি যখন আমার ওই 4টা পয়েন্ট দেওয়ার পর যদি আমার
যে 4টা পয়েন্ট দেওয়ার পর যদি আমার মার্কস যদি আমার বাড়তি থাকে মানে 4 মার্কসের বেশি যদি থাকে তখন আমি এডিশনাল পয়েন্টটা দিব। প্রথম আমার যদি 4 মার্কস যদি থাকে সবচেয়ে বেস্ট হচ্ছে কি যে 4টা বই আমি দেখিয়ে দিলাম। ফার্স্টে ডাইরেকশন কোন জায়গায়, তারপর হচ্ছে কি কোন ডিভিশন, নিয়ার টু কোনো বর্ডার, ইন্ডিয়ান বর্ডার বা মায়ানমারের বর্ডার, অথবা নিয়ার টু এনি রিভার্স বা নিয়ার টু বে অফ বেঙ্গল। যদি এই জিনিসগুলো থাকে তাহলে প্রথমে আমি ওটা দিয়ে ফুল ফিল আপ করবো, কারণ ওই অ্যান্সারগুলো আমার জন্য খুব ইজি। বাংলাদেশের চারিদিকে হচ্ছে ইন্ডিয়া, একদিকে হচ্ছে মায়ানমার। তারপর ডিভিশনসগুলো একবার জেনে কেন আমার জন্য সবসময় ইজি হয়ে যাবে। ডাইরেকশনটা একবার আমি বুঝে কেন আমার জন্য ইজি হয়ে যাবে। ওই 4টা পয়েন্ট দেওয়ার পর যদি আমার কাছে এডিশনাল কোনো মার্কিং থাকে তখন কি আমি এই এডিশনাল পয়েন্টগুলো আমি এখানে দেব। আর যেটা আমি ফাইনালি যেটা করেছিলাম সেটা হচ্ছে কি আমার গ্যাস। তাহলে এই গ্যাস ফিল্ডে অলরেডি আমি অ্যান্সারটা লিখেছিলাম। তো এই গ্যাস ফিল্ডে আমার এডিশনাল পয়েন্টস আমি কি পেয়েছিলাম সেটা হচ্ছে কি 2 in অফশোর অথবা ইন বে অফ বেঙ্গল। কারো যদি অফশোরটা মাথায় না আসে সে বে অফ বেঙ্গলটা দিতে পারে, কোনো প্রবলেম নেই। আমি বলবো সেফ সাইডে হচ্ছে কি 2 in বে অফ বেঙ্গলটা দেওয়া। এরপর হচ্ছে কি কাউন্টেবল অ্যাকর্ডিং টু দ্য ম্যাপ। আমি এখানে কাউন্ট করে দেখেছি এখানে 13টা আছে, তাহলে আমি এখানে লিখতে পারি দেয়ার আর 13 in টোটাল। ম্যাপের মধ্যে ইন টোটাল 13টা আছে, দুটো আমার এডিশনাল পয়েন্টস আমি এখানে অ্যাড করতে পারি। অথবা আমি এখানে আরও কিছু অ্যাড করতে পারি, যেহেতু আমি এখানে অলরেডি অ্যাড করেছিলাম। সেটা হচ্ছে কি তোমার এখানে কোন কোন জায়গায় সেমভাবে লোকেটেড ইন টি অ্যান্ড ঝুম কালটিভেটেড এরিয়া। এটা আমি শর্ট ফর্মে দিচ্ছি বিকজ আমি এখানে অলরেডি লিখেছি। তারপর হচ্ছে কি এটা এখানে লোকেটেড ইন দ্য রিজন অফ ট্রপিক্যাল অ্যান্ড এভারগ্রিন ফরেস্ট, তাহলে ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্টে যেখানে আছে ওখানে আমার এটা লোকেটেড। তাহলে এই দুটো পয়েন্ট আমি এখানে অ্যাড করতে পারছি গ্যাস ফিল্ডে, কারণ এটা আমার অলরেডি হিলি রিজনের সাথে কিন্তু আমার এটা অ্যাটাচড। সো যেভাবে হোক এই পয়েন্টগুলো আমি তখনই লিখবো যখন আমার মার্কটা হচ্ছে কি এডিশনাল মার্কস চলে যাবে 5 মার্কসে বা 6 মার্কসে ম্যাক্সিমাম, অথবা যখন আমার কাছে এই পয়েন্টগুলো আমি খুব কনফিডেন্ট আমি এই পয়েন্টটা লিখতে পারবো বা আমি পেলে আমি মার্কস লিখলে আমি মার্কসটা পাবো, ওই সময় আমরা এই পয়েন্টগুলো অ্যাড করতে পারি। অথবা যখন আমার কাছে ওই 4টা পয়েন্ট যখন মনে থাকবে না, ডাইরেকশন, ডিভিশন, নিয়ার টু উইচ রিভার বা নিয়ার টু এনি ইন্ডিয়ান বর্ডার বা মায়ানমার বর্ডার বা বে অফ বেঙ্গল, এইসব জিনিস যখন আমার মনে থাকবে না তখন গিয়ে আমি এই জিনিসটা দিতে পারি। সো এটাই হচ্ছে কি আমার ওয়ে অফ রাইটিং দি অ্যান্সার। যেমন আমি এখানে আরেকটা ম্যাপ ডিস্ট্রিবিউশন আমি দিতে চাচ্ছি, কারণ মোস্ট অফ দ্য টাইম আমার এখানে এই পাশেই চলে আসছে, সাউদার্ন ইস্টার্ন পার্টে চলে আসছে। কিছু আমি জিনিস নর্দার্ন পার্টে আমি এখানে দিতে চাচ্ছি। আমি যদি এখন নর্দার্ন পার্টের কোন একটা বা ওয়েস্টার্ন পার্টের কোন একটা এক্সাম্পল যদি আমি দিই ম্যাপ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, ফর এক্সাম্পল আমি এখানে দিচ্ছি ডিসক্রাইব দ্য ডিস্ট্রিবিউশন অফ Pleistocene terrace as shown in figure 1.1 4 মার্কসে। তাহলে 4 মার্কসে তো আমরা অলরেডি জানি কি কি লিখতে হবে, তো আমি এটাকে এখন একটু এডিশনাল 6 মার্কসে দিয়ে রাখি। তাহলে আমি এখানে কি কি দিতে পারি, ডিস্ট্রিবিউশন অফ প্লেস্টোসিন টেরেস। আর প্রথম পয়েন্টটা আমরা দিব সেটা হচ্ছে কি আমার লোকেশনটা, এটা আমার কোন কোন আছে, আমার ডাইরেকশনটা আমার কোন কোন ডাইরেকশন, এটা হচ্ছে কি আমার নর্থ ওয়েস্ট, আর এটা হচ্ছে কি আমার এটাকে যদি আমি ডিভাইড করে থাকি তো এটা আমার হচ্ছে কি নর্থ এবং সেন্টারে। তাহলে আমি দিতে পারি located in northwest, north and center। নেক্সট হচ্ছে কি আমার কোন ডিভিশনের মধ্যে পড়ছে, এটা হচ্ছে কি আমার রংপুর, রাজশাহী, আর এটা হচ্ছে কি আমার ঢাকা। তাহলে আমি দিতে পারি located in রংপুর, Rajshahi and Dhaka divisions।
এরপর হচ্ছে কি আমার নিয়ার টু কোনো রিভার, এটা হচ্ছে কি আমার যমুনা রিভার, এটা হচ্ছে আমার পদ্মা রিভার, তাহলে আমি নিতে পারি নিয়ার টু পদ্মা অ্যান্ড যমুনা রিভার্স। এরপর হচ্ছে কি আমার কোনো বর্ডারের কাছে আছে কিনা, এটা আমার ইন্ডিয়ান বর্ডার, তাহলে নিয়ার টু দ্য ইন্ডিয়ান বর্ডার। তো ইন্ডিয়ান বর্ডার নর্থ ওয়েস্ট এই জায়গার মধ্যে ইন্ডিয়ান বর্ডার আছে, তাহলে এই জায়গায় ইন্ডিয়ান বর্ডারের কাছে কাছাকাছি। এখন 4 মার্ক তো আমার হয়ে গেল, এবার আসছে আমার আরও দুটা এডিশনাল পয়েন্ট 5 এবং 6। তাহলে আমি 5 এবং 6 এর জন্য আমি এখন কি দিতে পারি, সেটা হচ্ছে আমি এখানে দিতে পারি ওই যে আমরা যে এডিশনাল যে পয়েন্টসগুলো, এটা আমার কোন রিজন, এটা হচ্ছে কি আমার ড্রাই বা আমার ড্রট প্রোন এরিয়া। তাহলে লোকেটেড ইন ড্রাউট প্রোন এরিয়া, এই জায়গাটা আমার প্রচণ্ড ড্রাই থাকে, এটা আমার ড্রাউট প্রোন এরিয়া আমি এখানে বলতে পারি। আরেকটা এডিশনাল পয়েন্ট যেটা আমার মাথায় আসছে, এই জায়গাতে কিন্তু আমার এক ধরনের ফরেস্ট পাওয়া যায়, যেটা হচ্ছে কি আমাদের শাল ফরেস্ট। তাহলে লোকেটেড in the region of শাল, অথবা এটাকে অনেকে ডিসিডিয়াস ফরেস্ট বলে। এটা তাহলে এভাবে করে কিন্তু আমরা অ্যান্সারটা দিতে পারি। এই দুটো হচ্ছে কি আমার এডিশনাল পয়েন্ট যেটা আমার মাথায় আসছে, এবং এটা আমি এখানে দিয়ে রাখতে পারি। সো যেটা আমি বোঝাতে চাচ্ছি, তাহলে এই ম্যাপ রিলেটেড কোয়েশ্চেন জানার জন্য আমাকে মেন যা জিনিস দরকার, এই ম্যাপ যতগুলো আমার ম্যাপ রিলেটেড কোয়েশ্চেন আসবে, ততগুলো ম্যাপ রিলেটেড কোয়েশ্চেনের জন্য আমার কিছু জিনিস সিম্পলি মনে রাখতে হবে। যদি আমি মনে রাখতে পারি, সেটা আমার যে ধরনের ম্যাপ রিলেটেড কোয়েশ্চেন আসুক না কেন আমি ইজিলি অ্যান্সার করতে পারবো। তাহলে এই কোয়েশ্চেন্সগুলো কি কি আমাকে মাথায় রাখতে হবে, পয়েন্টসগুলো একটা হচ্ছে কি আমার ডাইরেকশন, এবং এই ডাইরেকশনটার জন্য আমি করব কি, ম্যাপটাকে ডিভাইড করব 9 পার্টস উইথ পেন্সিল। 9 পার্টসে ডিভাইড করার পর অ্যান্সারটা লিখে ফেলবো, তারপর আমি এটাকে এটাকে আমি ইরেজ করে ফেলবো। ইরেজ আফটার দ্য অ্যান্সার লেখা শেষ, এরপর এটাকে আমি ইরেজ করে ফেলবো ম্যাপে। সেকেন্ডে আমাকে যেটা মাথায় রাখতে হবে, ডিভিশনস। আগেন আমি ম্যাপের মধ্যে কি করব, রাইট করব, আই উইল রাইট দ্য ডিভিশনস অন ম্যাপ, রাইট উইথ পেন্সিল। আবার পেন্সিল দিয়ে আমি লিখবো ডিভিশনসগুলোকে। লেখার পরে আমি কি করবো, আমি আবার এটাকে ইরেজ করে ফেলবো আফটার রাইটিং দ্য অ্যান্সার ইন দ্য অ্যান্সার স্পেস। ইরেজ আফটার দ্য অ্যান্সার। তো আমার অ্যান্সার লেখা শেষ, এটাকে আমি আবার ইরেজ করে ফেলবো। তারপর আমার যেটা মাথায়, আর ইরেজ না করলেও কোনো সমস্যা নেই, এমন না যে আমি বলেছি ইরেজ করতে হবে, ইরেজ না করলেও কোনো প্রবলেম নেই, বিকজ দ্য পেপার, দ্য কোয়েশ্চেন পেপার ইজ অলসো ইয়োর রাফ পেপার। তো সেই জন্য সবসময় বলা থাকে পেন্সিল দিয়ে ইউজ করলে আমাদের জন্য এটা ইজি, ইরেজ না করলেও কোনো প্রবলেম নেই। ইরেজ আমি কেন করতে বলছি, স্পেশালি ফর এক্সাম্পল অনেক বেশি হিজে যখন হয়ে যাবে, হিজে হয়ে গেলে আমি তখন নিজেও কনফিউজড হয়ে যেতে পারি যে আমি এখানে কী লিখেছিলাম বা এটা আমি কিসের জন্য ইউজ করেছি, আমি সেটা নিজেও ভুলে যেতে পারি। সো অন দ্যাট কেস, তখন এই কনফিউশন থেকে সেফ হওয়ার জন্য আমি ইরেজ করতে পারি, ইরেজ না করলে কোনো প্রবলেম নাই। সো ইটস বেটার ইউ ড্র উইথ দ্য পেন্সিল, write the answer, and যদি টাইম থাকে then you can erase so that you can write the next point. নেক্সট পয়েন্টটা লেখার জন্য তুমি ইরেজ করে নেক্সট পয়েন্টটা এখানে ক্যালকুলেট করতে পারো, আদারওয়াইজ ইটস নট ম্যান্ডেটরি টু ইরেজ। ওকে, ইরেজ করা ম্যান্ডেটরি না। সো ডাইরেকশন গেল, ডিভিশন গেল, অ্যান্ড দেন এরপর হচ্ছে কি আমার নিয়ার টু। নিয়ার টু কী কী হতে পারে, আমার কোনো কিছু রিভার, যদি রিভার হচ্ছে কি আমার বেস্ট পার্ট, নিয়ার টু রিভার এটা হচ্ছে কি আমার বেস্ট পার্ট। রিভার হতে পারে বে অফ বেঙ্গল হতে পারে। নেক্সট হচ্ছে কি নিয়ার টু বর্ডার, ইন্ডিয়া, আমাদের বর্ডার শুধু দুটাই আছে, একটা হচ্ছে কি ইন্ডিয়া, একটা হচ্ছে মায়ানমার। এরপর হচ্ছে কি আমার এডিশনাল পয়েন্টস, আমার এডিশনাল পয়েন্টসগুলো কি কি হতে পারে, এডিশনাল পয়েন্টস হতে পারে আমার ওখানে কোনো ধরনের কাল্টিভেশন হচ্ছে কি না,
হতে পারে আমার ওখানে ড্রাউট আছে কিনা, হতে পারে আমার ওখানে কোনো ইম্পর্ট্যান্ট কোনো কিছু পাওয়া যায় কিনা, শ্রিম্প, রয়্যাল বেঙ্গল টাইগার, অথবা অন্য কোনো আমার টোপোগ্রাফি ওখানে আছে কিনা, অন্য কোনো ধরনের টোপোগ্রাফি ওখানে আছে কিনা ওটা আমাকে মাথায় রাখতে হবে। এখন টোপোগ্রাফি করলে আমি কোথায় পাবো? ওই যে আমাদের একটা টোপোগ্রাফি একটা ম্যাপ ছিল, ওই টোপোগ্রাফি ম্যাপটা পরে আমি কিন্তু বলতে পারবো আমার এখানে কোনো ধরনের টোপোগ্রাফি আছে কিনা। সেটা হচ্ছে কি আমার এডিশনাল পয়েন্টস, এবং এই পয়েন্টসগুলো আমি শুধু লিখতে পারবো যখন আমার মার্কটা এডিশনাল হবে 5 অথবা 6 মার্ক। যখন আমার 5 অথবা 6 মার্কসে যখন আসবে তখন আমি এডিশনাল জিনিসটা মাথায় রাখতে পারবো, অথবা ইফ আই এম টু মাচ কনফিডেন্ট দ্যাট আই নো দিস অ্যান্সার, তখন আগে আমি এই পয়েন্টসগুলো আমি এখানের মধ্যে আমি এখানে অ্যাড করতে পারি। সো দিস ইজ দ্য সিম্পলেস্ট ওয়ে অফ রাইটিং দি অ্যান্সার। আর এটা আমি যেটা এখানে মেনশন করতে ভুলে গেলাম সেটা হচ্ছে কি কাউন্টেবল আছে কিনা। যদি কোনো কিছু কাউন্টেবল হয়, যদি কোনো কিছু কাউন্টেবল হয় তাহলে আমি কাউন্টটা আমি এখানে করে লিখতে পারবো। দিস ইজ কাউন্টেবল, তাহলে আমি এটা এখানে কাউন্ট করে আমি এখানে লিখতে পারবো। কাউন্টেবল কোনো কিছু হলে তাহলে ওটা আমি কাউন্ট করে আমি এখানে অ্যাড করতে পারবো। অথবা যদি এটা আমার যদি বে অফ বেঙ্গলে হয়, সামথিং উইচ ইজ ইনসাইড বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গলে আছে এরকম কোনো কিছু বে অফ বেঙ্গলে যদি থাকে ওটা আমি এখানে এডিশনাল পয়েন্টের মধ্যে আমি এটা অ্যাড করতে পারবো। সো এটাই হচ্ছে কি আমার simplest way of writing any type of map related question, এবং এইভাবে যদি আমি ফলো করতে পারি, plus if I go through all the 4 maps or 4 or 5 maps whichever I have shared in topic 1, ওগুলো যদি আমি খুব ভালো করে thoroughly যদি আমি পড়ে যেতে পারি, then in that case আমার এই map related question নিয়ে আর কখনোই কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে। এবার আমরা দেখবো চার্ট রিলেটেড কোয়েশ্চেন আর অ্যান্সার। সো अगेन সব টপিকের জন্যই এটা কিন্তু সেম অ্যাপ্লিকেবল হবে। অলরাইট, চার্ট রিলেটেড কোয়েশ্চেন বা গ্রাফ রিলেটেড কোয়েশ্চেন যেটাই আমরা বলি না কেন, প্রত্যেকটা টপিক বা প্রত্যেকটা কোয়েশ্চেন জন্য তোমার এটা সেম ফর্মেটই আসবে। সো টাইপস অফ চার্ট, অনেক ধরনের চার্ট আছে এবং খুব আই এম নট এক্স্যাক্টলি শিওর অফ দ্য নেম অফ দিস চার্ট, এগুলোকে কী চার্ট বলে, এরকম অনেক ধরনের নামগুলো স্ট্যাটিস্টিক্যাল ডিভাইস। সো যারা স্ট্যাটিস্টিক্সের স্টুডেন্ট, যারা ম্যাথসের আমার থেকে ভালো জানবে। সো এনিওয়ে, যে মেইনলি এই ধরনের চার্টসগুলো আমি যতগুলো আমার এক্সপিরিয়েন্স থেকে যতগুলো আমরা প্রিভিয়াস সিলেবাসে পাস পেপার আছে ওখান থেকে দেখা যাচ্ছে কি দিস আর দ্য মেইন টাইপস অফ চার্টস উইচ উই গেট ইন আওয়ার পেপার 2। সো পাই চার্ট, সার্কেলের ভিতরে যদি কোনো কিছু আমাদেরকে করতে বলা হয় এটাকে পাই চার্ট বলা হয়। লাইন চার্ট, স্ট্রেট লাইন থাকবে কিছু, ডাউনওয়ার্ড স্লোপিং, আপওয়ার্ড স্লোপিং, সেম সাইজের মানে সেম কনসিস্টেন্ট, অথবা ভার্টিক্যাল লাইনস, এই ধরনেরগুলোকে আমরা বলে থাকি লাইন চার্ট। দেন উই হ্যাভ দিস বার চার্ট, ছোটো ছোটো বারের মতো দেওয়া থাকবে। কার্ভ লাইন চার্ট, আই এম নট এক্স্যাক্টলি শিওর হোয়াট ইজ দিস চার্ট অ্যাকচুয়ালি নেম। তো ওটা কার্ভ লাইন বলতে লাইনগুলো কার্ভিং হয়ে থাকবে, অথবা অনেক সময় এটাকে আমরা বলে থাকি ফ্লাকচুয়েটিং। সো দিস আর দ্য মেইন চার্টস দ্যাট ইউ উইল ফাইন্ড in your previous past papers, বাট এবং এগুলোই কিন্তু ম্যাক্সিমাম এইভাবেই কিন্তু আসে। আরও অনেক ধরনের চার্টস হতে পারে। সো যে ধরনের চার্টস আসুক না কেন, সব ধরনের চার্টসের জন্য কিন্তু আমার কিছু স্পেসিফিক ট্রিক আছে। ওই ট্রিকগুলো যদি আমরা ফলো করতে পারি, রাইট দ্য ম্যাপ সেমভাবে আমরা যদি ফলো করতে পারি, তাহলে কিন্তু আমার জন্য এই অ্যান্সারটা করাটা অনেকটা বেশি ইজি হয়ে যায়। এবার আমরা দেখবো চার্ট রিলেটেড কোয়েশ্চেন। প্রথম একটা এক্সাম্পল অফ চার্ট রিলেটেড কোয়েশ্চেন। সো আমাকে বলা হচ্ছে কমপ্লিট দ্য পাই চার্ট শোন ইন ফিগার 1.2 ইউজিং দ্য কি গিভেন। তাহলে প্রথম যে জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে পেপার 2-র জন্য, তখন দুটা পেপারের জন্য, পেপার 1 অ্যান্ড পেপার 2 অর এনি টাইপ অফ কোয়েশ্চেন পেপার, আমাকে টপ টু বটম সব কিছুই পড়তে হবে। ওকে, সো টপ টু বটম একদম শুরু থেকে, কোয়েশ্চেন পেপারের শুরুতে দেওয়া থাকে যে পেজ নাম্বার 1 বা ওরকম যেটাই দেওয়া থাকুক না কেন, টপ টু বটম আমি সব কিছুই পড়বো। আমাকে এখানে দেওয়া আছে ম্যাপ অ্যান্ড গ্রাফ চার্ট রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার, তারপর দেওয়া আছে 1 এরম 1 কমপ্লিট দ্য পাই চার্ট শোন ইন ফিগার 1.2 ইউজিং দ্য কি গিভেন। আমি সব কিছুই পড়বো। সব কিছু পড়লে হবে কি, there is no chance of me skipping any question by any chance or by mistakenly আমি কোনো কোয়েশ্চেন আমি এখানে স্কিপ করে যাচ্ছি না। এবং দেখা যেতে পারে যে ওই কোয়েশ্চেনটা স্কিপ আমি জানতাম, ওই কোয়েশ্চেনটা স্কিপ করে যাওয়ার কারণে I have missed my highest score, I have missed to get A star, I have missed to get A। ওই কারণেই আমার প্রত্যেকটা কোয়েশ্চেন পড়াটা আমার জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। সো
সো এই কোয়েশ্চেনের নিচে কিন্তু কোনো গ্যাপিং নাই, কোনো গ্যাপিং নাই কেন? বিকজ এই কোয়েশ্চেনের জন্য আমাকে কোনো অ্যান্সার লিখতে হবে না, এটাকে আমাকে কমপ্লিট করতে হবে ইন দ্য চার্ট, উইদিন দ্য চার্ট আমাকে এই কোয়েশ্চেনটা অ্যান্সার করতে হবে। এবং এই কোয়েশ্চেনটা অ্যান্সার করার জন্য আমাকে মাথায় কী রাখতে হবে? আই হ্যাভ টু ইউজ আ পেন্সিল, আমাকে পেন্সিলটা ইউজ করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাকে কি যেটা দেওয়া আছে ওই কিটা আমাকে ফলো করতে হবে। সো দিস ইজ দ্য পাই চার্ট ফিগার 1.1, সরি 1.2। এবং এখানে আমি যেটা দেখছি, এখানে আমাকে দেওয়া আছে 0, 25 মার্ক করা আছে, আমাকে 25 মার্ক করা আছে, 50 মার্ক করা আছে, এরপর আমার 75 মার্ক করা আছে, 0 মার্ক করা। তো 0টা হচ্ছে কি এই সাইড থেকে স্টার্ট করলে 0, আর যখন আমার এন্ডিং হবে, এন্ডিং হয়ে গেলে এটা আমার হয়ে যাবে 100%। তাহলে আমাকে এখানে সিম্পল কি দেওয়া আছে? সিম্পল দেওয়া হচ্ছে আমাকে এখানে পার্সেন্টেজ। সো এই জিনিসটা আমরা ফার্স্টে মাথায় রাখবো। চার্ট অথবা গ্রাফ রিলেটেড কোয়েশ্চেনের জন্য আমাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি আমাকে এখানে সিম্বল কি দেওয়া আছে অথবা ইউনিট কি দেওয়া আছে। পার্সেন্টেজ হতে পারে, সেন্টিমিটার হতে পারে, মিলিমিটার হতে পারে, লিটার হতে পারে, অনেক কিছুই হতে পারে, রাইট? অথবা ডেজ হতে পারে, মান্থ হতে পারে, ইয়ার হতে পারে। এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে, আমার ইউনিটটা কি দেওয়া আছে, বিকজ আই হ্যাভ টু রাইট দ্যাট ইউনিট, আমাকে ওই ইউনিটটা নিতে হবে। নেক্সট আমাকে মাথায় রাখতে হবে ফিগার্স। ফিগার্স কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে 25, এখানে দেওয়া আছে 25, 50, এগুলো পার্সেন্টেজ হতে পারে, সেন্টিমিটার হতে পারে, ইয়ার হতে পারে। আমাকে জিনিসটা মাথায় রাখতে হবে ফিগার। ফিগার এখানে কী কী দেওয়া আছে? ফিগারটা কি ইয়ারে দেওয়া আছে, ফিগারটা কি ডেজে দেওয়া আছে, লাইক 1 ডে, 2 ডে, 3 ডে, ইয়ার 1990, 1940, 25, 30 এভাবে কিছু দেওয়া আছে কিনা। ওকে, নেক্সট আমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অ্যান্সারটা লেখার সময় আমাকে হাইয়েস্ট, লোয়েস্ট এটা মাথায় রাখতে হবে। হাইয়েস্ট কোনটা, লোয়েস্ট কোনটা, এগুলো মাথায় রাখতে হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি এটা কি আপওয়ার্ড, ডাউনওয়ার্ড, কনসিস্টেন্ট, এটা কি যাচ্ছে, কীভাবে যাচ্ছে? আপওয়ার্ড যাচ্ছে, ডাউনওয়ার্ড যাচ্ছে, কনসিস্টেন্ট যাচ্ছে, অথবা ফ্লাকচুয়েটিং যাচ্ছে। এই জিনিসগুলো যদি আমি মাথায় রাখি তাহলে আমার জন্য অ্যান্সার করাটা অনেকটা বেশি ইজি হয়ে যাবে। সো এনিওয়ে, কামিং ব্যাক টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন, কমপ্লিট দ্য পাই চার্ট। আমাকে পাই চার্টটা কমপ্লিট করতে হবে। তাহলে আমাকে এখানে কী দেওয়া আছে, কির মধ্যে দেওয়া আছে কি 21% হচ্ছে কি হিলস, সরি আমাকে আমি হিলস দেখতে ভুলে গেছি। সো 21% হচ্ছে কি হিলস, আমাকে এটা দেওয়া আছে। তাহলে এবার আমি কি করবো, কি পেন্সিল নিলাম, পেন্সিল, দিস রেড মার্কার ইজ মাই পেন্সিল। এই পেন্সিলটা নিয়ে এখন আমি করবো কি, আমাকে প্রথমে আমার এই চার্টটা কিন্তু ক্লিয়ার না, আমার জন্য ক্লিয়ার না, এটাকে আমি প্রথমে ক্লিয়ার করে নেব। কীভাবে ক্লিয়ার করব? এটা 0, এটা 10, এটা 20, সো 21% হচ্ছে কি আমার হিলস, এখানে আমি ছোটো করে 21% লিখলাম। এটা 25, তাহলে এটা হবে 30, এটা হবে 40, এটা 45, এটা 60, এটা 75, এটা হচ্ছে 70, এটা হচ্ছে 80, এটা হচ্ছে 90। আমি যদি আরও একটু স্পেসিফিক হতে চাই তাহলে আমি আমার মতো করে একটা ছোট করে আমি এখানে একটা ডট দিয়ে দিলাম। তাহলে আমি বুঝবো এটা 5, এটা 15, 25 দেওয়া আছে, 35, 45, 55, 65, 75 দেওয়া আছে, 85, 95, 100। আমার জন্য এখন এটা একটু ইজি হয়ে গেল টু ক্যালকুলেট। 49% দিয়ে দিল ফ্লোট টেন, তাহলে আমাকে এখানে ফ্লোট টেনটা আমার এখানে দেওয়া আছে 49%। তাহলে আমার হিলসটা দেওয়া আছে কত, 21%। আবার পেন্সিলটা আমি একটু লিখে নিলাম আমার ক্যালকুলেশনের জন্য। 49% দিয়ে দিল ফ্লোট টেন, আমার ক্যালকুলেশনের জন্য আমি লিখে নিলাম পেন্সিল দিয়ে। 23% কোস্টাল রিজিয়ন, এটা দেওয়া নেই, আমাকে করতে হবে। 7% ড্রট প্রোন এরিয়া, দেওয়া নেই, আমাকে করতে হবে। তার মানে এই দুটো আমাকে complete করতে হবে using a pencil. Now the question comes, how will you do this 23% and 7%? অনেক স্টুডেন্ট from my experience তারা করে কি এই 0 থেকে কাউন্ট করে 23 তে চলে আসে, they draw a line here and then write here coastal region. No, that is wrong.
7%, 0 থেকে নিয়ে আসে এখানে 7%, এখানে একটা লাইন ড্র করে এবং লিখে দিটা হচ্ছে কি ড্রপ ফ্রম এরিয়া। দিস ইজ অ্যাবসলিউটলি রং। কেন রং? বিকজ এই পার্টটা আমার অলরেডি করা আছে, আমাকে এই অ্যান্সারটা ফিল আপ করতে হবে ব্ল্যাঙ্ক স্পেসে। যেখানে আমার ব্ল্যাঙ্ক স্পেস ওখানে গিয়ে আমাকে করে নিতে হবে। তাহলে আমি কীভাবে করে নিতে পারি ব্ল্যাঙ্ক স্পেসে? তাহলে আমাকে দেখতে হবে ক্যালকুলেশন করে 23%। তাহলে আমার লাস্ট ক্যালকুলেশন যেখানে আছে লাস্ট পয়েন্টটা, ফ্লোট প্লেনের লাস্ট পয়েন্ট হচ্ছে কি আমার এটা 70 প্লাস 23 আমাকে করতে হবে। তাহলে আমি পেয়ে যাবো যে কোন অংশটা আমার কোস্টাল রিজিয়ন হবে। আমি আরেকটু সিম্পলিফাই করে যদি বলি, অনেকে যদি কনফিউশন থাকে, তাহলে প্রথম 21% হচ্ছে কি হিলস। তাহলে আমি একটা রাফ ক্যালকুলেশন করবো 21, পরে 49% হচ্ছে কি ফ্লোট প্লেন প্লাস 49। সো 9 প্লাস 1 10, 4 প্লাস 1 5 6 7 70। তাহলে এই 70তে এসে স্টপ করলো আমার ফ্লোট প্লেন। তাহলে এই 21 থেকে যদি আমি 70 পর্যন্ত কাউন্ট করি, এটা হচ্ছে কি আমার কত পার্সেন্ট? 49%। এবং 49%-এর হচ্ছে আমার 70 থেকে স্টপ হলো। 70 পরে হচ্ছে কত? 23% আমাকে বললো কোস্টাল রিজিয়ন প্লাস 23 করলাম, 3 7 প্লাস 2 হচ্ছে কত আমার 9, তাহলে 93। তাহলে আমার এই 70 থেকে আমি 93 আমাকে কাউন্ট করতে হবে টু গেট কোস্টাল রিজিয়ন। তাহলে 70 75 80 85 90 93। এটা হচ্ছে 95 যদি হয় তাহলে তার আগে সামান্য একটু আগে করে আমি এটা নিলাম এবং আমি এখানে পেন্সিল দিয়ে ড্র করে আমি এটা লিখে দিলাম কি কোস্টাল। পেন্সিল দিয়ে লিখতে হবে কোস্টাল রিজিয়ন। এবং এটা আমাকে কেন লিখতে হবে? কারণ আমাকে আগে যখন দিয়ে দিল, যখন এক্সাম পেপারে আমাকে অলরেডি আগে থেকে আমার এখানে হিলস লেখা ছিল। এক্সাম পেপারে আমাকে এখানে আগে থেকে ওরা হিলসটা লেখা ছিল এবং আমি মিস দায়িত্ব, আমি এখানে আমার ইজিনেসের জন্য আমি এখানে 21% আমি লিখে দিলাম, সো দ্যাট আমার জন্য যেন ইজি হয় ক্যালকুলেটটা করতে। তো এখন আমাকে যেহেতু এখন এক্সামগুলো কমপ্লিট করতে, তাহলে এটা আমি একটা লাইন ড্র করলাম পেন্সিল দিয়ে, এবং লাইনটা ড্র করে আমাকে এখন পেন্সিল দিয়ে এটার ভিতরে লিখে দিতে হবে কোস্টাল রিজিয়ন, যাতে এক্সামিনার বুঝে। এরপর বাকি 7% হচ্ছে কি ড্রপ ফ্রম এরিয়া। আমি এখনো শিওর না 7% কীভাবে করতে হবে। তাহলে 93 প্লাস 7 যদি আমি করি তাহলে আমি পাচ্ছি 100। তাহলে এই জিরোটা হচ্ছে কি এই সাইড থেকে ক্লকওয়াইজ থেকে কাউন্ট করে এটা জিরো হবে, এবং ক্লকওয়াইজ থেকে কাউন্ট করে করে যখন আমার এন্ড হবে তখন এটা হয়ে যাবে 100%। তাহলে এই 93 থেকে এই 100%টা হচ্ছে কি আমার ড্রপ ফ্রম এরিয়া। পেন্সিলতে আমি লিখে দিব, যদি আমার স্পেস না থাকে এখানে ভিতরে লেখার জন্য, তখন আমি একটা উপরে অ্যারো দিয়ে আমি লিখে দিব ড্রাউট প্রোন এরিয়া। এবং আমি পেন্সিল দিয়ে এখানে লিখে দিলাম 23%, এখানে আমি লিখে দিলাম 7%। তাহলে আমার এটা ক্যালকুলেট হয়ে গেল। সো এইভাবে করে আমি ক্যালকুলেটটা করতে পারি। সেমভাবে যেভাবে আমি পাই চার্টটা করলাম, সেমভাবে যদি আমাকে একটা বার দেওয়া হয়, যদি আমাকে একটা হরাইজন্টাল বার যদি দেওয়া হয়, হরাইজন্টাল বারেও কিন্তু আমি সেমভাবে ক্যালকুলেটটা করতে পারি। ওটা আমি দেখাচ্ছি, একটু পরে আমি দেখাচ্ছি যেটা আমি কীভাবে করতে পারি। তো প্রথমে আমার এটা হচ্ছে কি পাই চার্টটা আমি কীভাবে ক্যালকুলেটটা করতে পারি। এবার আসি, অনেক সময় আমাদেরকে দেখা যায় কি এই নামগুলো লিখে না দিয়ে, ইনস্টেড অফ রাইটিং দ্য নেম, তারা আমাদেরকে লিঙ্কস কি দিতে পারে, তারা আমাদেরকে এখানে কিছু হিন্টস দিয়ে দিতে পারে, মানে আমাদেরকে এখানে কিছু লোগো দিতে পারে। তো ফর এক্সাম্পল আমার এটা 21%-এর লোগো, আমাকে এখানে এটা লোগো দিয়ে দিল হিলসের। হ্যাঁ, তারপর এটা ফ্লোট প্লেন আমাকে এখানে লোগো দিয়ে দিল এরকম ঢেউ করে। কোস্টাল রিজনের জন্য আমাকে একটা লোগো দিল, ফর এক্সাম্পল কোস্টাল রিজন আমাকে একটা লোগো দিল সার্কেল। আর ড্রপ ফ্রম এরিয়ার জন্য আমাকে একটা লোগো দেওয়া হলো এখানে, ফর এক্সাম্পল রেক্ট্যাঙ্গল। আমাকে এই লোগোটা দিয়ে দিল এবং এখানের ভিতরে ওরা আমাকে এই লোগোটা দিল। ইনস্টেড অফ রাইটিং হিলস দে হ্যাভ গিভেন দ্য লোগো। তারা আমাকে এখানে হিলসটা না দিয়ে তারা আমাকে এখানে লোগোটা দিয়ে দিল। তাহলে আমি যখন ফিল আপ করবো, ফিল আপ করার সময় কিন্তু আমাকে লোগোটা দিয়ে ফিল আপ করতে হবে, এখানে লিখলে হবে না। তাহলে লোগোটাতে আমি কীভাবে ফিল আপ করবো? কোস্টাল রিজন অলরেডি আমি বের করলাম কত, 93-তে যাবে। 93-তে আমি লাইনটা ড্র করলাম উইথ পেন্সিল, এবং আমার লোগোটা হচ্ছে কি সার্কেল।
আমি সার্কেল দিয়ে লোগোটা দিয়ে দিলাম, তখন আমাকে কিন্তু আর এটা লিখতে হবে না। আর বাকি 7%টা হচ্ছে কি আমার ড্রাফট পনিরের লোগোটা হচ্ছে কি আমার ট্রায়াঙ্গেল, আমি ট্রায়াঙ্গেল দিয়ে লোগোটা দিয়ে দিলাম। সো এইভাবে করে আমি পাই চার্টটাকে আমি কমপ্লিট করতে পারি। ওকে, এবার আমার নেক্সট কোয়েশ্চেন যেটা আসছে, ডিসক্রাইব দ্য ডিস্ট্রিবিউশন অফ টোপোগ্রাফি অফ বাংলাদেশ ইউজিং ফিগার 1.2। ডিসক্রাইব দ্য ডিস্ট্রিবিউশন অফ টোপোগ্রাফি। তো ম্যাপের জন্য তো আমাদের একটা ওয়ে ছিল, আমরা দেখলাম, কিন্তু এই ধরনের চার্ট রিলেটেড ডিস্ট্রিবিউশন অ্যান্সারের জন্য কিন্তু আমাদের একটা ফর্ম্যাট আছে, ওই ফর্ম্যাটটা যদি আমরা ইউজ করি আমরা কিন্তু ইজিলি অ্যান্সারটা দিতে পারি। সো দিস ইজ দ্য স্পেস গিভেন। আমাকে এখানে 8টা লাইন, 4 মার্কের জন্য আমাকে 8টা লাইন দেবে, তার মানে কি একটা পয়েন্ট লেখার জন্য আমার 2টা স্পেস। তো আমি এই 2টা স্পেস আমি ইউজ করতে পারি ফর ওয়ান অ্যান্সার। এটা একটা পয়েন্টের জন্য, এটা একটা পয়েন্টের জন্য, এটা একটা পয়েন্টের জন্য, এটা একটা পয়েন্টের জন্য। তাহলে আমার 4টা পয়েন্টের জন্য আমার এনাফ স্পেস হয়ে আছে। সো এইটা আমি অ্যান্সারটা কী করবো, স্টার্টিং আমি বলে দিয়েছিলাম আমাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, সিম্বল, ইউনিটস, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। মাথায় রেখে আমি এটাকে অ্যান্সারটা ডিসক্রাইব করতে পারি। So describe the distribution of topography of Bangladesh using figure 1.2. আমাকে এখানে দিয়ে দিয়েছে টোপোগ্রাফি, হিলস, ফ্ল্যাট প্লেন, কোস্টাল রিজিয়ন, রাফন এরিয়া। দেন প্রথম একটা আমি দিতে পারি, প্রথম পয়েন্ট আমি দিতে পারি হাইয়েস্ট, লোয়েস্ট। আমি কিছু জিনিস মাথায় রাখলাম, হাইয়েস্ট, লোয়েস্ট, আপওয়ার্ড, ডাউনওয়ার্ড। এখন আপওয়ার্ড ডাউনওয়ার্ড কনসিস্টেন্টটা আমার এই অ্যান্সারের জন্য অ্যাপ্লিকেবল না, তাহলে আমি এই পয়েন্টটা দিব না। হাইয়েস্ট, লোয়েস্ট আমার এই অ্যান্সারের জন্য অ্যাপ্লিকেবল, তাহলে আমি এখানে দিতে পারি হাইয়েস্ট। তাহলে আমি যদি দেখি এখানে পার্সেন্টেজ অনুযায়ী হাইয়েস্ট হচ্ছে কি আমার ফ্ল্যাট প্লেন, তাহলে আমি দিতে পারি হাইয়েস্ট টোপোগ্রাফি ইজ ফ্ল্যাট প্লেন। কিন্তু আমি কীভাবে জানবো এটা হাইয়েস্ট টোপোগ্রাফি ফ্ল্যাট প্লেন? হাইয়েস্ট টোপোগ্রাফি ইজ ফ্ল্যাট প্লেন, আমি কীভাবে জানবো এটা হাইয়েস্ট? আমাকে এক্সামিনারকে বোঝাতে হবে, নাহলে এক্সামিনার আমাকে মার্কস দিবে না। তাই আমি এক্সামিনারকে আমি বুঝাই দিচ্ছি হাইয়েস্ট টোপোগ্রাফি ইজ ফ্ল্যাট প্লেন। সিম্পল দেন বুঝে দিচ্ছি কত, 49। কিন্তু 49 লিখলে আমাকে হবে না, যে ফিগার আমি দিলাম 49, কিন্তু 49 লিখলে হবে না, আমাকে দিতে হবে সিম্বল অথবা ইউনিট। সিম্বল অথবা ইউনিট হচ্ছে কি এখানে পার্সেন্টেজ। তাহলে আমার এক লাইনে কিন্তু অ্যান্সারটা আসে, যাতে একটু হ্যান্ডরাইটিং বড় তারা 2টা লাইন ইউজ করতে পারে। সেকেন্ড পয়েন্টে আমি চলে গেলাম হাইয়েস্ট। এবার গেলাম আমার সেকেন্ড পয়েন্টে, আমি হাইয়েস্ট লিখলাম, এবার আমি লোয়েস্ট দিতে পারি। তাহলে লোয়েস্ট হচ্ছে কি আমার এখানে ডট কোন এরিয়া, lowest topography is drought prone কত 7%। আমি জাস্ট এখান থেকে বসা দিচ্ছি, ফিগার থেকে আমি বসা দিচ্ছি, নিচ থেকে কিছু লিখতেছি না, কিন্তু আমি ফিগার ইউনিট বসা দিচ্ছি, ফিগারের সিম্বলটা বসা দিচ্ছি, হাইয়েস্ট আর লোয়েস্ট আমি এখানে মেনশন করতেছি। আমার কিন্তু আরও 2টা মার্ক বাকি, আরও 2টা পয়েন্ট আমাকে বাকি। তাহলে আমি দিতে পারি যে কোস্টাল রিজন সেকেন্ড, কোস্টাল, হ্যাঁ, তারপর আমি দিতে পারি কোস্টাল রিজন সেকেন্ড হাইয়েস্ট 23%, coastal region hills, তারপর আমি দিতে পারি hills takes up 21%, ফিনিশ। খুব সিম্পল ল্যাঙ্গুয়েজ, এখান থেকে দেখে দেখে আমি বসে দিলাম। হাইয়েস্ট টোপোগ্রাফিটা বললাম, লোয়েস্ট টোপোগ্রাফিটা বললাম। এখানে সেকেন্ড হাইয়েস্টটা মেনশন না করলেও চলে, তুমি দিতে পারো কোস্টাল রিজন টেক্স আপ টু 23%, হিলস টেক্স আপ টু 21%, ফিনিশ। এখান থেকে দেখে দেখে আমি বসে দিলাম। এখন এক্সামিনার এটা হাইয়েস্ট স্কিমে, এটা আমি 41 বসে দিলাম, বুঝলাম। এটা কত পার্সেন্টেজ সেটাও বসে দিলাম, বুঝে গেল। এটা লোয়েস্ট স্কিমে 7%, বুঝে গেল। তাহলে এখানে 49% আর 7%, আর বাকিগুলো কত 23 আর 21%। তাহলে এই কম্পেয়ার করতে গেলে এটা হাইয়েস্ট, এটা লোয়েস্ট, বুঝে গেল। তাহলে আমাকে এখানে 4 মার্কস এক্সামিনার আমাকে দিয়ে দিল, এবং আমি উইদিন টাইম লিমিট, উইদিন দ্য স্পেস আমি আমার অ্যান্সারটা কমপ্লিট করতে পারলাম। খুব সিম্পল, নিট অ্যান্ড ক্লিনভাবে আমি অ্যান্সারটা কমপ্লিট করতে পারলাম। তাহলে দেখো, এগুলোর জন্য কিন্তু আমাকে কোনো কিছু মেমোরাইজ করতে হচ্ছে না, কোনো কিছু মুখস্থ করতে হচ্ছে না। এটা খুব সিম্পল একটা ওয়ে। আমি 2 মার্কসের জন্য আমি এখানে ইজিলি 2 মার্কস পেয়ে গেলাম।
এটা 4 মার্কস, আমি এখানে ইজিলি 4 মার্কস পেয়ে গেলাম, এখানে ইজিলি 6 মার্কস স্কোর করে ফেললাম। সো দিস ইজ জাস্ট আ সিম্পল ওয়ে অফ রাইটিং দি অ্যান্সার ইন পেপার 2। এভাবে করে আমি অ্যান্সারটা দিতে পারি। ওকে, এবার আমি বলছিলাম কি সেম জিনিসটা পাই চার্টের জায়গায় যদি এখন এটাকে যদি আমাকে একটা গ্রাফ দেওয়া হয়, হরাইজন্টাল একটা আমাকে এখানে হরাইজন্টাল একটা আমাকে কি দেওয়া হলো, বার দেওয়া হলো, বার চার্ট। কমপ্লিট দ্য বার চার্ট। এটা হচ্ছে ফিগার, এটা নিচে লিখি 1.2। এখানে আমাকে কি দিল, হিলস ছিল 21%, তাহলে আমি এখানে হিলস লিখলাম 21%, ফ্ল্যাট প্লেন দিল 49%, 49% আমি একটা ফ্লার্সটা দিয়ে দিলাম, তাহলে বাকি একটা বেশি হয়ে গেল। ওকে, সো আমি এখানে 0 এটা হচ্ছে 0, এখানে আমাকে দিয়ে দিল পার্সেন্টেজ, এটা আমার 0, এটা আমার 100, 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80 হচ্ছে না, আর একটু ছোট করতে হবে। ওয়ান হান্ড্রেড হয়ে গেল। সো 21% হচ্ছে কি আমার হেল, 10, 21% আমার হেল, 49% হচ্ছে কি আমার ফ্লোয়ার প্লেন, 49% মানে হচ্ছে আমার 70, সো 10, 20, 30, 40, 50, 60, 70, 70 হচ্ছে কি আমার ফ্লোয়ার প্লেন। তো আমাকে এখানে হিলস দিয়ে দিল, হিলস, ফ্লোয়ার প্লেন দিয়ে দিল, আমাকে এক্সামেগুলো দিয়ে দিল। এখন বাকিগুলো আমাকে কমপ্লিট করতে হবে। অ্যাগেন আল টেক আ পেন্সিল, পেন্সিল দিয়ে আমি প্রথমে করবো কি, এটা 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 পেন্সিল দিয়ে আমি লিখে ফেললাম আমার প্রথম কাজ। সেকেন্ড কাজ হচ্ছে কি, এবার আমাকে দেখা 21%, এখানে লেখা 21%, উপরে লেখা 49%। তাহলে এবার আমি ক্যালকুলেটটা করলাম, 21 + 49 হচ্ছে 70, তাহলে 70তে গেল, 70 + 23 হচ্ছে কত, 93, তাহলে 90, 93তে আমি একটা লাইন ড্র করবো, এবং আমার এখানে লিজেন্ড কি দিল, সার্কেল, এখানে সার্কেল দিয়ে পেন্সিল দিয়ে আমি বসিয়ে দিলাম। এরপর হচ্ছে কি আমার বাকি 7%, 93 + 7 হচ্ছে কি 100, 7% হচ্ছে কি আমার ডট করে নিলে আমার কি হচ্ছে কি স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল আমি এখানে বসিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে আমি উপরে আবার পেন্সিল দিয়ে লিখে দিলাম 23%, এখানে আমি বসিয়ে দিলাম 7%। এবার সেমভাবে সেম অ্যান্সারটা আমি এখানে অ্যান্সারটা দিয়ে দিলাম। সো এটা হচ্ছে আমার খুব সিম্পল way of answering this kind. Here comes another question regarding chart. So this question is about the bar chart. So let's see what it's talking about. Complete figure 1.2 showing the GDP of Bangladesh for 3 years, 2000, 2010 and 2020. So this is figure 1.2, which is showing GDP. Now what is GDP? This is gross domestic product. You have a separate topic on this, which is topic 4. So you will know in details about GDP. I'm just showing you how to write the chart related question. সো এটা হচ্ছে আমাদের একটা চার্ট, যেখানে আমাদেরকে জিডিপি দেখানো হচ্ছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, যেটা আমি স্টার্টিংয়ে পড়লাম, টপ টু বটম সব কিছু আমাকে পড়তে হবে। তো এখানে দেওয়া আছে ফিগার 1.1 জিডিপি অফ বাংলাদেশ 2000, 2010, 2020। তো আমি সব কিছুই দেখলাম, কিন্তু আমাকে এখানে প্রথমে বলে দিল কি কমপ্লিট। তাহলে যেহেতু আমাকে এখানে বললো কমপ্লিট ফিগার 1.2, আমি 1.2তে আছি, কমপ্লিট বললো, তার মানে আমাকে কিছু করতে হবে ফিগারের ভিতরে। তাহলে কমপ্লিট মানে হচ্ছে কি আই হ্যাভ টু ইউজ আ পেন্সিল, পেন্সিল আমি নিলাম, এবার আমি কমপ্লিট করবো। তো দেখা যাচ্ছে কি আমার এখানে 2000 করা আছে, 2020 করা আছে, 2010টা আমার এখানে মিসিং, তার মানে আমাকে 2010টা কমপ্লিট করতে হবে। সো 2000-এর মধ্যে বলা হচ্ছে কি, এটা ছাড়া আমাকে দেখতে হবে, এখানে এটা হচ্ছে ইউনিট, হচ্ছে কি সিম্বল, হচ্ছে কি পার্সেন্টেজ, আমি এটাকে হাইলাইট করে দিলাম পেন্সিল দিয়ে, আর এটা হচ্ছে কি আমাকে এটাও আমি হাইলাইট করে দিলাম উইথ পেন্সিল। এরপর আমার 2000 আমার কত আছে জিডিপি, 2000 আমার জিডিপি হচ্ছে 60, উপরে আমি লিখে দিলাম 60%, আমার জন্য ভিজুয়াল ক্লিয়ার হয়ে যাচ্ছে।
2020-তে এটা আমি জানি না, আমি একটা স্কেল নিব, স্কেল নিয়ে আমি একটা লাইন ড্র করবো, এখানে চেক করবো এটা কত আসতে পারে। তো এটা আমি এখানে চেক করে দেখলাম, এটা হচ্ছে কি আমার অনেকটা 90 না, এটা আমার যেহেতু 80, এটা আমার 90 না, এটা আমি ধরতে পারি। ফর এক্সাম্পল এটাকে আমি ধরে নিলাম 88%। আমি পেন্সিল নিলাম, পেন্সিল নিয়ে আমি এখানে লিখে দিলাম 88%, কিন্তু এটা আমি শিওর না। যেহেতু আমি শিওর না এটা আমার এক্স্যাক্টলি কত, কারণ এখানে আমাকে ছোটো ছোটো কিছু বার যদি দেওয়া থাকে তাহলে হয়তো বা আমি শিওর হতে পারতাম, বাট যেহেতু আমাকে কোনো কিছু এখানে মেনশন করে দেয় না, এটা আমি শিওর না, ওই কারণে আমি এখানে লিখে দিব অ্যাবাউট, অথবা অনেকে লিখতে পারে অ্যারাউন্ড। সো দিস ইজ very very important. So I'm writing here about or around 88%. তার মানে কি এটা 88% হতে পারে, 89% হতে পারে, 86% হতে পারে, 87%ও হতে পারে। বাট আমার অ্যাকর্ডিং টু মাই দিস ক্যালকুলেশন, আমি পেন্সিল নিলাম, একটা স্কেল দিয়ে আমি একটা লাইন ড্র করবো। ডু নট ইরেজ দিস ওয়ান, এটা ইরেজ করার দরকার নেই, এতে যেরকমই আছে ওরকমই থেকে যাবে। উপরে আমি এখানে 88% লিখলাম, কারণ এক্সামিনার এগুলো চেক করে দেখবে, এক্সামিনার কিন্তু এগুলো চেক করে দেখে। So whether we are doing working or not, we are serious about it or not, এটা চেক করে দেখবেন। এবং আমি এখানে পেন্সিল দিয়ে লিখে দিলাম about অথবা around 88%, যেটা আমার পরবর্তী কোয়েশ্চেনের অ্যান্সারে লাগতে পারে। কোয়েশ্চেন আমি কিন্তু নেক্সট কোয়েশ্চেন আমি এখনও জানি না, নেক্সট কোয়েশ্চেন যদি লাগে তাহলে আমি ইউজ করব, যদি না লাগে ইটস ফাইন, আমার এখানে কোনো লস নাই। সো 88% আমি করে দিলাম। 10% আমাকে কমপ্লিট হবে, আই হ্যাভ টু টেক আ পেন্সিল অ্যান্ড আ স্কেল। 2010-এরটা আমাকে কমপ্লিট করতে হবে, 2010-এরটা আমাকে এখানে দেওয়া নেই। তো আমি এখানে সরিটা মেনশন করতে ভুলে গেলাম, তো এখানে আমাকে দিতে, আমি এখানে মেনশন করে দিচ্ছি কি 2010। আমাকে এগুলো মেনশন করা দেয়, এখানে আমার চার্টের মধ্যে দেওয়া আছে, বাট আমাকে 2010টা বের করতে হবে, এটা আমাকে এখানে মেনশন করে দিলে লেট মি রাইট উইথ দ্য মার্ক, ব্ল্যাক মার্কার। সো কি 2010 হচ্ছে ওরা আমাকে বলে দিল আমার এটা হচ্ছে 62 অনেকটা ইয়ে হয়ে যাবে, 72%। 2002-তে আমাকে বলে দিল 72%। আমি একটা পেন্সিল নেব, স্কেল নেব। তো পেন্সিল নিয়ে যখন আমি স্কেল নিব তখন আমাকে এটা দেখতে হবে 70, 71, এটা আমাকে এজিএম করে নিতে হবে, এটা 72। আমি স্কেল দিয়ে একটা লাইন ড্র করবো এদিকে। ফার্স্টে আমি একটা স্কেল নিয়ে লাইন ড্র করলাম এখানে এতটুকু, তারপর আমি এখানে একটা স্ট্রেট লাইন ড্র করবো with my scale, and then another straight line here। এবার আমি এটাকে ক্লোজ করে দিব, উপর আমি লিখে দিব 72%। আমি লিখে দিলাম, কারণ আমাকে এখানে কিতে বলে দিল 72%, এখানে অ্যাবাউট অ্যারাউন্ড কোনো কিছু নাই, তাহলে আমাকে অ্যাবাউট অ্যারাউন্ড কিছু লিখতে হবে না। আমি 72% আমি এখানে লিখে দিলাম উইথ পেন্সিল। তাহলে আমার এটা এখন ক্লিয়ার হয়ে গেল, পেন্সিল দিয়ে করলাম। এটা আমার মার্কিং হয়তো 1 মার্কের জন্য হতে পারে, 1 মার্ক হলেও 1 মার্ক, আমি এখানে ফুল মার্কস পেয়ে গেলাম। But now moving to the next question, describe the GDP of Bangladesh for the 3 years 2000, 2010 and 2020 following this figure। তাহলে আমি কি দেখব, ফার্স্ট পয়েন্টে এটা আমার আবার কয় মার্কের জন্য, আমার এটা আবার 4 মার্কের জন্য, এখানে 4 মার্কটা লেখা থাকবে এক্সাম পেপারে। তাহলে ফার্স্ট পয়েন্ট আমি কি দেখবো, ওই যে হাইয়েস্ট লোয়েস্ট এগুলো আমি মাথায় রাখবো। তাহলে আমি লিখতে পারি হাইয়েস্ট was in the year, কোন ইয়ারে আমার হাইয়েস্ট আমি দেখতে পাচ্ছি 2020, was in the year 2020। কিন্তু আমি কিভাবে বুঝবো এটা হচ্ছে কত, এটা আমি কিভাবে বুঝবো, আমি এখানে লিখে দেব টু অ্যারাউন্ড, যেহেতু আমি এখানে এক্সাক্ট ফিগারটা আমি জানি না, তাই আমি এখানে লিখে দিলাম টু অ্যারাউন্ড 88%। ফিগারটা হচ্ছে আমি এখানে মেনশন করলাম 88%, আর এখানে সিম্বলটা হচ্ছে কি পার্সেন্টেজ, আমি এখানে পার্সেন্টেজটা এখানে আমি মেনশন করে দিলাম। এক্সামিনার স্যাটিসফাইড। নেক্সট পয়েন্টটা আমি দিব লোয়েস্ট। লোয়েস্ট ওয়াজ ইন দ্য ইয়ার, কোন ইয়ারে আমি লোয়েস্ট পাচ্ছি 2000, কত, এটা হচ্ছে 60। লোয়েস্ট ওয়াজ ইন দ্য ইয়ার 2000 to 60%।
ফিগারটা মেনশন করে দিলাম, সিম্বলটাও মেনশন করে দিলাম, তাহলে আমার এখানে অ্যান্সারটা ক্লিয়ার। আমি কিন্তু সেম ট্রেন্ডটাই ফলো করছি, হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট। বাকিটা হচ্ছে কি 2000, আমাকে আমার 4 মার্কের কোয়েশ্চেন, তাহলে আমি এখানে বাকিটা কি দিচ্ছি, নেক্সট পয়েন্ট আমি দিচ্ছি 2010। In 2010 GDP was কত, 72%, তাহলে 72% জিডিপি। তাহলে আমি এখানে প্রত্যেকটা ইয়ারে কিন্তু আমি এখানে জিডিপি মেনশন করলাম, তাহলে আমার হাইয়েস্ট এবং লোয়েস্টে কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে ফ্রম দিস অ্যান্সার। আমার 4 মার্কের। এখন আমি কি লিখবো, ওই যে একটা পয়েন্ট আমি কিছুক্ষণ আগে বললাম, ফ্লাকচুয়েটিং, স্লোপিং, আপওয়ার্ড স্লোপিং, ডাউনওয়ার্ড স্লোপিং, কনসিস্টেন্ট নাকি ফ্লাকচুয়েটিং, এটা। তাহলে এটা আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি আমার রাইজিং, এটা আমার রাইজিং মানে আপওয়ার্ড স্লোপিং। তাহলে আমি দিতে পারি জিডিপি, আমি লিখতে পারি কি জিডিপি ইজ ইনক্রিজিং, এটা দিতে পারি, অথবা জিডিপি ইজ ইনক্রিজিং, অথবা জিডিপি ইজ মুভিং আপওয়ার্ড, অথবা বলতে পারি আপওয়ার্ড স্লোপিং জিডিপি। সো ইজি হচ্ছে কি জিডিপি ইজ ইনক্রিজিং, জিডিপি ইজ ইনক্রিজিং, যদি ডিক্লাইন করে জিডিপি ইজ ডিক্রিজিং বা জিডিপি ইজ ডিক্লাইনিং। যদি সেম হয় তাহলে জিডিপি ইজ কনসিস্টেন্ট থ্রু আউট দ্য ইয়ার, কনসিস্টেন্ট মানে সেম, যদি সেম হয় বা জিডিপি ইজ সেম থ্রু আউট দ্য ইয়ার বা কনসিস্টেন্ট থ্রু আউট দ্য ইয়ার। যদি ফ্লাকচুয়েটিং হয়, সাপোজ আমি এখানে আরেকটা দিলাম, এখানে আমি একটা দিলাম 2025, এরপর আমি এখানে একটা দিলাম, তার মানে এটা কিন্তু ফ্লাকচুয়েটিং। আবার এখানে আমি একটা দিলাম, আবার উপর উঠে গেল। হ্যাঁ, যদি এরকম হয় উপর নিচু যদি হয় তাহলে এটা হয়ে যাবে ফ্লাকচুয়েটিং। তাহলে জিডিপি ইজ ইনক্রিজিং, জিডিপি ইজ ডিক্রিজিং, জিডিপি ইজ ফ্লাকচুয়েটিং, জিডিপি ইজ কনসিস্টেন্ট। তাহলে এইভাবে যদি দিই আমার অ্যান্সারটা কিন্তু এখানে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে কি জিডিপি হচ্ছে কি ইনক্রিজিং, যদি আমার জিডিপি ডিক্রিজ হয় তাহলে আমি দেবো জিডিপি ইজ ডিক্রিজিং। যদি আমার জিডিপি যদি কনসিস্টেন্ট থাকে, সেম থাকে, জিডিপি ইজ কনসিস্টেন্ট। যদি আমার জিডিপি যদি ফ্লাকচুয়েট হয়, উপর নিচু যদি হয় তাহলে জিডিপি ইজ ফ্লাকচুয়েটিং। সো এটা হচ্ছে কি আমার ওয়ে অফ রাইটিং দি অ্যান্সার। হাইয়েস্ট লোয়েস্ট একটা পয়েন্ট আমি এখানে ম্যাচিং করে দিব, আমার এটা দিলাম হাইয়েস্ট লোয়েস্ট, অথবা সরি আপ ইনক্রিজিং, ডিক্রিজিং, কনসিস্টেন্ট নাকি ফ্লাকচুয়েটিং। তো এটা হচ্ছে কি আমার আরেকটা ওয়ে অফ রাইটিং দ্য answer. So this is another example of chart related question. So this is next type of question based on the chart where it's been given a line chart, and again same as the previous two questions, it's quite similar. We have to complete the figure where we will read each and every single word mentioned on the question paper, and then we will write the answer. So complete the following figure. 1.3, this is figure 1.3, showing the primary education enrollment of 3 countries, Bangladesh, Pakistan and Nepal. So I can say Bangladesh, Pakistan and Nepal, and it says complete, that means I have to use a pencil. So my pencil is ready for 3 years, 2000, 2010, 2020, using the key below. So that I didn't have the space, so I wrote the key over here. The key is Bangladesh 73,000, Pakistan 35,000 and Nepal 10,000. So again I can see this is the chart given which is incomplete. I have to complete but using a pencil. So Bangladesh says 73% in 2020. So this is 2020. I have to go to 73%. So this is 70, this is 80. So this is 70, 1, 2, 3. Somehow I'll just choose a I will choose a scale, then point out, and then point out this 2000, and then point out over here, then draw a line, because the previous ones are being drawn a line. Now what will I do? My work is not yet done. Over here I'll put the word, how much it is, 73. Now it says 1000. So again, number of student, this is 000, 000s, it means thousands. So whatever amount we have here, it will be in thousand. So this is how much? This is in 2010. This one I can say it's quite 50. This is 60. So I'll put here with pencil 60,000. Okay, 2010. If I see how much is here, I can say this is like
This is 10,000, so I'll just put here 10,000. So 60,000, 10,000 and 73,000. So this is for Bangladesh. I have done with pencil. Moving to Pakistan, 35,000 in 2020. So Pakistan 20, 35,000 is 30. This is 40, 35. So with a scale, I'm pointing it out. So this is, so I can see it's like this is same. So again with pencil, 35,000, 35,000, and this one is 40,000 with pencil. So Pakistan is done. Now go to Nepal, 10,000. So Nepal with pencil and scale. Here is Nepal. It is going more down. So this is 10,000. This one is somewhere like, for example, this is 20. For example, this is 22,000. Around, I'm not sure, so I put the word around. And in this is 30,000. I'm pointing with the scale. So everything is done. And this one, this is I think 3-mark question. So here is a 3-mark question. I have scored 3 mark by pointing out everything. I've pointed out, I've written the amount for the examiner. I have also shown that I've used a scale. So done, everything is neat and clean. So this is a 3-mark question and I have scored 3 mark because I have also used a pen. Now moving to the next question. Compare the trend of students enrolled in primary school in Bangladesh with that in Pakistan and Nepal. Now the answer format, this is a 4-mark. So the answer format, I mean the space given, can be given in 2 ways. One is this, without just the line, the lines, it's completely blank lines, nothing else. Or the other one can be the examiner or the space might be mentioning you like with Pakistan, okay, and then with Nepal. So they will be mentioning you. So this answer is only for Pakistan, this answer is only for Nepal. They can either mention it in this way. If this is the way that I will be showing you how to write this one, and if they're not mentioning anything, so that is how we will be doing as well. So let me first show if they're not mentioning anything. যদি কোনো কিছু মেনশন করা যদি না থাকে তাহলে আমি অ্যান্সারটা কিভাবে লিখব। তাহলে 4 মার্কের জন্য প্রথম পয়েন্ট শুরু করলাম, দ্য ট্রেন্ড। তাহলে আমি দেখি তাহলে যেহেতু আমাকে কম্পেয়ার করতে বলা হলো, তাহলে আমি এখানে দেখতে পারি হাইয়েস্ট। তাহলে আমি দেখতে পারি সেটা হচ্ছে কি হাইয়েস্ট, লোয়েস্ট, জেনারেল ট্রেন্ড। তাহলে আমি এখানে প্রথম দিতে পারি 2000, 2010, 2020। তাহলে 2000 এর মধ্যে বাংলাদেশ had the highest enrollment। তাহলে আমি লিখতে পারি in 2000 বাংলাদেশ had highest enrollment। কিভাবে আমি বুঝবো কত? 60,000 আমাকে বুঝে দিতে হবে, কমা নেপাল had lowest, এক্সামিনারকে বুঝিয়ে দিতে হবে কত, লোয়েস্ট কত, 30,000, and Pakistan had কত, 60,000, sorry, Pakistan had 40,000। ফার্স্ট পয়েন্ট আমার চলে গেল। নেক্সট পয়েন্টে লিখবো আমি কি 2010। 2010-এ বাংলাদেশে হাইয়েস্ট কত, নেপালের লোয়েস্ট কত, পাকিস্তান ছিল কত। সো ইন 2010 বাংলাদেশ হ্যাড, এনরোলমেন্টটা লিখতে হবে না, বাংলাদেশ হ্যাড হাইয়েস্ট, বাংলাদেশ হ্যাড হাইয়েস্ট 100,000
comma, Nepal had lowest অ্যারাউন্ড, আমি এখানে অ্যারাউন্ড লিখেছিলাম। তখন দেখো আমার যেহেতু আমি অলরেডি এখানে লিখে রেখেছি, তো আমার কাছে আবার বারবার কি পয়েন্ট আউট করতে হচ্ছে না যে অ্যান্সার কী হতে পারে, যেহেতু আমার সব কিছু গ্রাফের মধ্যে আমি পেন্সিল দিয়ে লিখে রাখলাম, তো শুধু আমি দেখে দেখে এখানে বসিয়ে দিচ্ছি। তো অ্যারাউন্ড 22,000 and Pakistan had 35,000. Finish. Third point, 2020. Bangladesh had highest 73,000. Nepal lowest 10,000 and Pakistan 35,000. আমার 3টা পয়েন্ট কিন্তু শেষ, আমার কিন্তু 4 মার্ক। এখন আমি কি লিখতে পারি? আমি এই 4 মার্কের লাস্ট পয়েন্ট আমি লিখতে পারি বাংলাদেশ হ্যাড ফ্লাকচুয়েটিং এনরোলমেন্ট, পাকিস্তান হ্যাড, পাকিস্তান এটা কি হলো, পাকিস্তান had decreasing and then consistent. Pakistan had a decreasing since 2010 and consistent till 2020, and Nepal had a decreasing enrollment. And then next point I লিখবো Bangladesh had fluctuating, comma, Pakistan had decreased and remained same in 2020, while Nepal had decreasing enrollment. তাহলে আমি এখানে দেখে দিলাম যদি ফ্লাকচুয়েটিং হয় কি লিখবো, বাংলাদেশ একটা ফ্লাকচুয়েটিং এনরোলমেন্ট। যদি আমার ডিক্রিজ করে যদি সেম থাকে তাহলে হচ্ছে পাকিস্তান ডিক্রিজ করে আমার সেম হলো ডিক্রিজ অ্যান্ড দেন কনসিস্টেন্ট ইন 2020, আর নেপাল হচ্ছে কি ডিক্রিজিং এনরোলমেন্ট। তাহলে এটা আমার কম্প্যারিজন আমার হয়ে গেল হাইয়েস্ট লোয়েস্ট এবং জেনারেল ট্রেন্ডের একটা কম্প্যারিজন। এটা হচ্ছে আমার জেনারেল ট্রেন্ড, হাইয়েস্ট লোয়েস্ট ডিক্রিজিং। এরপর আমি কী কী মেনশন করলাম, হাইয়েস্টটা মেনশন করলাম, লোয়েস্টটা মেনশন করলাম, ফিগার এবং ইউনিট। ফিগার হচ্ছে কত 30, যেগুলো হচ্ছে ফিগার 10, 30, 50 হচ্ছে ফিগার, আর ইউনিট হচ্ছে কি এখানে থাউজেন্ডসটা হচ্ছে আমার এখানে ইউনিট, আমি এখানে থাউজেন্ডসটা আমি এখানে মেনশন করলাম। এখানে আমি অ্যাট দ্য সেম টাইমে কি মেনশন করলাম, আমি এখানে ইয়ারটা মেনশন করলাম 2000, 2010, 2020। তো আমি একটা চার্টের ভিতরে যা যা ইনফরমেশনস আমার দরকার সবগুলো আমি এখানে ইনফরমেশনস আমি এখানে মেনশন করে দিলাম। তো এক্সামিনার ফুল স্যাটিসফাইড টু গিভ মি ফুল 4 আউট অফ 4 মার্ক। এটা হচ্ছে কি যদি আমাকে কোনো স্পেস না দিয়ে থাকে তাহলে ইন দ্যাট কেস আমি কীভাবে অ্যান্সারটা লিখতে পারি। অফকোর্স ইউ মাইট হ্যাভ আদার ওয়ে অফ রাইটিং দি অ্যান্সার, ইউ আর মোস্ট ওয়েলকাম টু রাইট দি অ্যান্সার ইন দ্যাট ওয়ে অ্যাজ ওয়েল, বাট এটা আমি যেভাবে লিখি অ্যাজ আ স্টুডেন্ট, আমি এইভাবে অ্যান্সারটা লিখি। সো দ্যাট ইজ মাই ওয়ে অফ রাইটিং দ্য অ্যান্সার, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। সো ইউ ক্যান রাইট the answer in your own way as long as the answer is correct, neat and clean, and the examiner is satisfied. Examiner understands what you are trying to communicate. The examiner will be giving you the full mark. এটা হচ্ছে কি one way of writing the answer. এবার আমরা দেখব যদি আমাদেরকে স্পেসটা যদি আমাদেরকে যদি মেনশন করে দেয় উইথ পাকিস্তান অ্যান্ড উইথ নেপাল, লিমিটেডভাবে যদি আমাকে মেনশন করে দেয় 4 মার্কের জন্য, তখন আমি অ্যান্সারটাকে কীভাবে লিখতে পারি। সো আই এম জাস্ট ইরেজিং দিস পার্ট।
আমাকে এখানে স্পেসটা দিয়ে দিল উইথ পাকিস্তান এবং উইথ নেপাল 4 মার্কে, তাহলে 2 মার্ক হবে পাকিস্তানের জন্য, 2 মার্ক হবে উইথ নেপালের জন্য। তাহলে আমি দিতে পারি যে পাকিস্তানেরটা হচ্ছে কি, এখানে আমি দিতে পারি যেহেতু আমাকে শুধু 2 মার্ক করে দিতে হবে, তাহলে আমি এত কিছু অ্যান্সার এখানে আমি দিতে পারবো না। তাহলে আমি বলতে পারি যে বাংলাদেশ হ্যাড হাইয়েস্ট in all 3 years compared to Pakistan. Bangladesh had highest in all 3 years compared to পাকিস্তান। তখন আমি এখানে ব্র্যাকেটে বলতে পারি যে 2000-এ বাংলাদেশ হচ্ছে কত 60,000, পাকিস্তান হচ্ছে কত 40,000। তারপরে 2010-এ বাংলাদেশ হচ্ছে কত 100,000 আর পাকিস্তান হচ্ছে কত 35,000। এরপর 2020-তে বাংলাদেশ হচ্ছে 73,000 আর পাকিস্তান হচ্ছে 35,000। তাহলে আমার একটা পয়েন্ট চলে গেল। নেক্সট পয়েন্ট আমি কি দিব এখন? নেক্সট পয়েন্ট আমি দিব সেটা হচ্ছে বাংলাদেশ হ্যাড ফ্লাকচুয়েটিং গ্রোথ while Pakistan had a decline in 2010 and remained same until 2020। এটা বাংলাদেশেরটা হচ্ছে আমার একটা ফ্লাকচুয়েটিং গ্রোথ আর পাকিস্তানেরটা হচ্ছে কি আমার প্রথমে ডিক্লাইন করলো তারপর হচ্ছে কি আমার সেম থাকলো। সো আই এম সরি ফর দ্য হ্যান্ড রাইটিং বাট আই হ্যাভ টু ফিনিশ ইট উইদিন দ্য স্পেস লিমিটেড। তাহলে আমাকে পাকিস্তানের সাথে আমি কম্পেয়ার করে কি বললাম, পাকিস্তানের সাথে কম্পেয়ার করতে গিয়ে বললাম বাংলাদেশ অলওয়েজ হ্যাড আ হাইয়েস্ট গ্রোথ, হ্যাড আ হাইয়েস্ট এনরোলমেন্ট। 2000-এর মধ্যে 60 ছিল, পাকিস্তানে ছিল 40, 2010-এ 100,000, পাকিস্তানে ছিল 35,000, 2020-তে বাংলাদেশে ছিল 73,000 আর পাকিস্তানে ছিল 35,000। আর নেক্সট পয়েন্টে বললাম কি ফ্লাকচুয়েটিং গ্রোথ ফর বাংলাদেশ আর পাকিস্তান একটা ডিক্লাইন করে কনসিস্টেন্ট হয়ে গেল। ওকে, এবার আসি নেপালের সাথে আমি সেমটা লিখবো, হ্যাড আ হাইয়েস্ট মানে হ্যাড আ হাইয়েস্ট গ্রোথ ইন অল 3 years compared to নেপাল। সেমটা আমি এখানে লিখবো বাংলাদেশ had highest growth in 3 years। কিভাবে আমি বুঝবোটা হচ্ছে আমি আবার লিখবো এখানে 2000-এর মধ্যে হচ্ছে আমার বাংলাদেশের কত ছিল 60,000, 2010-এ হচ্ছে 100,000 আর 2020-তে হচ্ছে 73,000। while নেপালেরটা হচ্ছে কত 2000-এর ক্ষেত্রে আমি এখানে একসাথে লিখলাম, বাংলাদেশের 2000-এ ছিল 60,000, পাকিস্তানে ছিল 40,000, 2010 এইভাবে আমি একসাথে লিখলাম। এখানে আমি একটু আলাদা করে লিখছি, এখানে আমি বাংলাদেশেরটা ফার্স্টে লিখছি তারপর আমি নেপালেরটা লিখছি, এভাবেও কিন্তু লেখা যায়। এবার নেপাল 2000-এ ছিল হচ্ছে 30,000, 2010-এ হচ্ছে অ্যারাউন্ড 22,000 and 2020-তে হচ্ছে 10,000। চলে গেল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে হচ্ছে কি বাংলাদেশ had fluctuating growth অথবা enrollment while Nepal had a decreasing
এনরোলমেন্ট। নেপালেরটা হচ্ছে কি ডিক্রিজিং এনরোলমেন্ট, আর বাংলাদেশেরটা হচ্ছে কি ফ্লাকচুয়েটিং এনরোলমেন্ট। তো এখন কোয়েশ্চেন হচ্ছে যদি স্পেস না থাকে তাহলে অ্যান্সারটা কি লিখতে পারি, যদি নিচে কোনো স্পেস থাকে তাহলে আমরা ওটা ওখানে কভার করতে পারি, আর যদি নিচে কোনো স্পেস না থাকে তাহলে আমরা এখানে একটা ব্র্যাকেটে লিখতে পারি কন্টিনিউ ইন এডিশনাল পেজ। এডিশনাল পেজের মধ্যে আমি অ্যান্সারটা কন্টিনিউ করছি, এবং এডিশনাল পেজে যখন আমরা যাব এডিশনাল পেজের মধ্যে আমাদেরকে এটা লিখে রাখতে হবে, সেটা হচ্ছে কি 1C রোমান 2 কন্টিনিউ দিয়ে আমাকে অ্যান্সারটা ওখানে কন্টিনিউ করে নিতে হবে, এটা এডিশনাল পেজে চলে যাবে। ট্রাই করব আমরা এখানে লিখতে, আমি হয়তো বা পারতাম, কিন্তু যেহেতু আমার স্পেসটা এখানে আমি খুবই কম রেখেছি, প্লাস আমি ইউজিং আ মার্কার, সো ইটস আ বিট ডিফিকাল্ট টু ফিট এভরিথিং টুগেদার। সেটা হচ্ছে কি আমার একটা simplest way of writing the answer. Again, you can write your own way, you can also follow other different methods of writing the answer, but আমি যখনই অ্যান্সারটা লিখবো I have to make sure that I try to put all the informations which are here in the chart, because আমাকে বলে দিবে চার্ট থেকে দেখে অ্যান্সারটা লিখতে হাইয়েস্ট লোয়েস্ট, আর হচ্ছে কি ফিগারগুলো, এই যে ফিগারগুলো প্লাস হচ্ছে কি আমাকে ইউনিটটা এখানে মেনশন করাটা হচ্ছে কি আমার জন্য ইম্পর্টেন্ট, প্লাস হচ্ছে কি এটা কি কোন ট্রেন্ড, মানে এটাকে ইনক্রিজিং ট্রেন্ড নাকি ডিক্রিজিং ট্রেন্ড নাকি স্ট্রেট ট্রেন্ড নাকি ফ্লাকচুয়েটিং ট্রেন্ড, এটা আমাকে বুঝিয়ে দিতে হবে। সো এটা হচ্ছে কি আরেকটা ওয়ে অফ রাইটিং দ্য চার্ট রিলেটেড কোয়েশ্চেন্স। এরপর আমরা এটা দেখবো, লাস্ট একটা কোয়েশ্চেন দেখবো, এবং এটা হয়ে গেলে আই হোপ ইউ উইল হ্যাভ নো মোর কোয়ারিজ অ্যাবাউট এনি ধরনের চার্ট রিলেটেড কোয়েশ্চেন্সের উপর কোনো ধরনের কোনো কোয়েশ্চেন্স আমাদের আর রিমেইনিং থাকবে। দ্য লাস্ট চার্ট রিলেটেড কোয়েশ্চেন্স which I'm gonna show on my this video. তো প্রথমেরটা আসি, এটা হচ্ছে কি কমপ্লিট দ্য টার্শারি সেক্টর। সো I'm not doing much on this graph, এই গ্রাফের উপর আমি তেমন একটা বেশি কাজ করবো না, because it's quite similar to the previous graphs that we have done. তো এখানের মধ্যে আমাকে তিনটা সেক্টর দিয়ে দিল, প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্শারি, যেখানে আমার প্রাইমারি সেক্টরটা কমপ্লিট আছে, সেকেন্ডারি সেক্টরটা কমপ্লিট আছে, বা আমার টার্শারি সেক্টরটা ইনকমপ্লিট। তো এখন এই ধরনের গ্রাফ যখন থাকে, সাপোজ এখানে কোনো কিছুই মেনশন করে দেওয়া হয়নি, যে শুধু জিরো মেনশন করে দেওয়া আছে এবং ইউনিট মেনশন করে দেওয়া আছে, প্লাস এখানে পার্সেন্টেজ বলছে কি ওয়ার্কফোর্স হচ্ছে কি 45, এখানে ইউনিটটা হচ্ছে কত 45 ইউনিটস, এটা হচ্ছে কত 45 ইউনিটস, এখানে হচ্ছে সিম্বলটাই হচ্ছে ইউনিট। তো আমাকে এখন ওয়ার্কফোর্স বলছে 45, তার মানে আমাকে টার্শারি সেক্টরে 45, তাহলে ইন দ্যাট কেস আমি কি করতে পারি, যেহেতু আমাকে এখানে কোনো কিছুই মেনশন করে দেয় না, তাহলে আমি আন্দাজ করে আমি বের করতে পারি এটা হচ্ছে 10, আমি পেন্সিল দিয়ে লিখে নিব আন্দাজ করে। 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 আমি লিখে দিলাম পেন্সিল দিয়ে। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে বের করবো আমার এটা প্রাইমারিটা কত, আমি প্রথমে আমার কোয়েশ্চেনটাকে কমপ্লিট করবো, কোয়েশ্চেনটা হচ্ছে কত আমাকে টার্শারিটা কমপ্লিট করতে হবে 45, তাই টার্শারিটা হচ্ছে কি 45 ইউনিট। পেন্সিল আর পেন নিলাম, পেন্সিল দিয়ে আমি এটা এখানে ড্র করলাম, এটা হচ্ছে কি আমার 45, তাহলে আমার এখানে লেজেন্ডটা হচ্ছে কি ডায়াগোনাল, এটা আমাকে পেন্সিল দিয়ে ডায়াগোনাল সুন্দর করে দিয়ে দিতে হবে। এরপর হচ্ছে কি আমি এখানে লিখে দিলাম 45, আমার সুবিধার জন্য আমি লিখে দিলাম, সো এখানে পার্সেন্টেজ হবে না, এটা আমার হচ্ছে কি আমার এখানে ইউনিট, আমি এখানে 45 ইউনিট লিখে দিলাম। এরপর জিডিপি হচ্ছে 45 ইউনিট, তাহলে 45 ইউনিট আমি এখন কীভাবে বের করতে পারি, তাহলে আগে 45 প্লাস 45 ইকুয়ালস টু 90, তাহলে আমি 90তে গেলাম, আমি এটা আমার দেওয়া ছিল না, আমি 90টা কমপ্লিট করলাম, এবং এখানে আমাকে ডট দিয়ে আমি এটাকে ফিল আপ করে দিলাম, তাহলে আমার এটা হচ্ছে কত 45 ইউনিট। বাকিগুলো আমার নেক্সট কোয়েশ্চেন আসতে পারে ডিসক্রাইব দ্য ট্রেন্ড, তো ওই কারণে ডিসক্রাইবটা এখন কীভাবে করতে পারি সেটা আমরা অলরেডি লিখে ফেললাম, জাস্ট আমি যদি আসে লেখার জন্য, তাহলে প্রাইমারিটা আমার একটা কত 40, পেন্সিল দিয়ে লিখে দিলাম 40 ইউনিট, এটা 60, তাহলে এটা তো 60 না, তাহলে 60 মাইনাস 40 হচ্ছে কত 20, তাহলে এটা হচ্ছে কি 20 ইউনিট, তাহলে পুরোটা হচ্ছে আমার 60 থেকে আমার প্রথম 40টা চলে গেল মাইনাস 40, তাহলে আমার বাকি থাকলো 20 ইউনিটস, আমি এখানে পেন্সিল দিয়ে ক্যালকুলেট করে আমি এখানে 20 ইউনিটসটা লিখে দিলাম। এটা পুরোটা হচ্ছে আমার 70 ইউনিট থেকে আমার এখানে 30 ইউনিটস চলে গেল, আমার 30 ইউনিট যেহেতু চলে গেল সেকেন্ডারিতে, তাহলে আমার
এনরোলমেন্টে ওয়ার্কফোর্স আমি 30, তাহলে বাকি থাকলো কত 70 মাইনাস 30 সমান হচ্ছে কত 40। তাহলে আমার এখানে বাকি থাকলো 40 ইউনিটস, তাহলে 40 ইউনিটস হচ্ছে কি আমার জিডিপি। তাহলে এটা হচ্ছে কি আমি পেন্সিল দিয়ে করে নিলাম, বাকিটা আমরা এখন অলরেডি বুঝে গেছি যে আমাদের কীভাবে অ্যান্সারটা করতে হবে, সেটা আমি আর করছি না। সো দিস ইজ ওয়ান পার্ট। এবার চলে আসি নেক্সট পার্ট, যেটা টপিক 2তে আমাদের এই কোয়েশ্চেনটা প্রায় সময় দেখা যায়, ডিগ্রি সেলসিয়াস এবং আমাদের রেইনফলটা। টপিক 2তে আমাদের এটা আছে যে টপিক 2তে আমাদের রেইনফলটা সিজনাল, মানে আমাদের সিজনসগুলো কী কী। সরি, টপিক 1-এর মধ্যে আমরা একটা দেখলাম একটা পার্ট ছিল যেখানে আমাদেরকে বলা হচ্ছিল যে কিছু চার্ট রিলেটেড কোয়েশ্চেন আমাদের আসতে পারে, ওই চার্ট রিলেটেড কোয়েশ্চেনগুলো আমরা কীভাবে অ্যান্সার করতে পারি, টপিক 2তেও এটা আছে। সো এনিওয়ে এই ধরনের যদি কোয়েশ্চেনটা আসে তাহলে আমরা এখানে কী করতে পারি, ডিসক্রাইব দ্য ট্রেন্ড অফ ওয়েদার ডিউরিং দ্য ইয়ার 2020। তো এখন আমাকে চার্ট এটার মধ্যে আমাকে কিন্তু কোনো অবস্থাতে আমাকে মেনশন করে দেয়নি উইচ ইজ দ্য ওয়েদার, আমাকে শুধু বললো ওয়েদার। ওয়েদারের মধ্যে বললো কি, এখানে ওয়েদারের মধ্যে আমার আছে রেইনফল অ্যান্ড আমার আছে টেম্পারেচার অ্যান্ড রেইনফল। তাহলে আমার টেম্পারেচার এবং রেইনফলটা আমাকে এখন কি করতে হবে, আমাকে এখানে ডিসক্রাইব করতে হবে। তাহলে আমাকে নিচ থেকে বুঝে নিতে হবে উইচ ওয়ান ইজ টেম্পারেচার অ্যান্ড উইচ ওয়ান ইজ রেইনফল। তাহলে মিলিমিটার যেটা থাকবে ওটা হচ্ছে কি আমার টেম্পারেচার, সো ওটা হচ্ছে কি আমার রেইনফল। তার মানে কি এই সাইডে হচ্ছে কি আমার রেইনফল, এটা আমি পেন্সিল দিয়ে লিখে নিলাম, দিস সাইড ইজ মাই রেইনফল। তার মানে এই পাশে যতগুলো ট্রেন্ড আছে, যতগুলো ফিগার আছে, সবগুলো হচ্ছে কি আমার রেইনফল। এটা 10, 20, 30, আমি এখানে পেন্সিল দিয়ে লিখে দিলাম 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 লিখে দিলাম। আর অন্য পাশে যেটা আছে ওটা হচ্ছে কি আমার ডিগ্রি সেলসিয়াস, মানে এটা হচ্ছে কি আমার টেম্পারেচার এবং টেম্পারেচার স্টার্টই হচ্ছে এখান থেকে 0 থেকে। তাহলে এটা হচ্ছে কি আমার রেইনফল স্টার্ট হচ্ছে এখান থেকে 0 থেকে এখানে যাচ্ছে, আর আমার টেম্পারেচারটা আমার স্টার্ট হচ্ছে কোন সাইড থেকে, এই সাইড থেকে 0 থেকে স্টার্ট হচ্ছে, এটা আমার রাইট হ্যান্ড। সেটা আমাকে বুঝে নিতে হবে আগে, এক্সামে না আমাদেরকে বলে দেবে না এক্সামে, তো ওগুলো আমাদের থেকে বুঝে নিতে হবে। তাই এটা হচ্ছে কি আমার ডিগ্রি সেলসিয়াস এখান থেকে স্টার্ট হবে, এটা সবগুলো টেম্পারেচার। এটা 10, 20, 30, 40, 50, 60, 70, 80 ভাবে করে আমি লিখে নিলাম উইথ পেন্সিল। এবার আমাকে বললো ট্রেন্ডটাকে, ওয়েদারটাকে ডিসক্রাইব করা। তাহলে আমি বলতে পারি সেমভাবে, আমি প্রথমে ধরো আমার কাছে যেহেতু 4 মার্ক, আমি প্রথম 2টা পয়েন্ট আমি হয়তো টেম্পারেচার লিখতে পারি, পরের 2টা পয়েন্ট আমি ওয়েদার লিখতে পারি, সরি আমি রেইনফল লিখতে পারি, বা প্রথম 2টা আমি রেইনফল লিখতে পারি, পরের 2টা আমি টেম্পারেচার লিখতে পারি। সো প্রথমে আমি লিখলাম টেম্পারেচারের ক্ষেত্রে আমি যদি স্টার্ট করি, তাহলে আমি বললাম এখানে আমি লিখে দিলাম টেম্প, আমি এক্সামিনারকে বুঝিয়ে দিলাম আমি টেম্প নিয়ে লিখছি। টেম্পের প্রথম পয়েন্ট আমি লিখছি, সেটা হচ্ছে কি টেম্প লিখলে হবে না, টেম্পারেচার প্রথম পয়েন্ট আমি লিখছি হাইয়েস্ট টেম্পারেচার আমার কোন সময় ছিল, এটা হচ্ছে কি ইন দ্য মান্থ অফ জুলাই। তাহলে হাইয়েস্ট টেম্প লিখতে হবে না, যেহেতু আমি টেম্পারেচার প্রথমেই বলে দিলাম, হাইয়েস্ট ওয়াজ ইন জুলাই, কততে শিওর না আমি, টু অ্যারাউন্ড, আমি যেহেতু শিওর না তাহলে আমি লিখলাম টু অ্যারাউন্ড 41 ডিগ্রি সেলসিয়াস। ফিগার হচ্ছে কত 41, শিওর না, আর ইউনিট হচ্ছে কি ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে কি আমার ইউনিট ডিগ্রি সেলসিয়াস। আমার প্রথম পয়েন্ট শেষ। সেকেন্ড পয়েন্ট আমি এখানে লিখছি, আমি একটু বড় করে এটা আমি এই কী বলে, আমি এই চিহ্নটা, এই সিম্বলটা একটু বড় করে দিচ্ছি সো দ্যাট ইটস ভিজিবল টু দ্য এক্সামিনার দ্যাট দিস ইজ দ্য নেক্সট পয়েন্ট হুইচ আই এম রাইটিং ওভার হিয়ার। তো নেক্সট পয়েন্ট আমি দিচ্ছি কি লোয়েস্ট। তো লোয়েস্ট আমি কোথায় পাচ্ছি, লোয়েস্ট আমি পাচ্ছি, ওকে আমি এখানে লোয়েস্ট আমি এখানে দিই। সো লোয়েস্ট আমি পাচ্ছি ফর এক্সাম্পল জানুয়ারিতে। সো লোয়েস্ট ইজ ইন জানুয়ারি। তাহলে জানুয়ারিতে যদি আমি লোয়েস্টটা ধরি, আমি লোয়েস্ট কত পাচ্ছি জানুয়ারিতে, টু অ্যারাউন্ড, জাস্ট এটা যদি 10 হয়, টু অ্যারাউন্ড আমি 5 ডিগ্রি সেলসিয়াস দিলাম আমি জানুয়ারিতে লোয়েস্ট। ওকে, যদি আমার এটা যদি 6 মার্কসের হয়, আমার আরও একটা পয়েন্ট দিতে হবে, আর একটু বড় করে আমি এটা বোল্ড করে দিলাম। তাহলে আমার আরেকটা পয়েন্ট আমি কি দিতে পারি, আরেকটা পয়েন্ট আমি দিতে পারি, সেটা হচ্ছে কি এটা আমার টেম্পারেচার ইনক্রিজ করছে, ইনক্রিজড
from January to July and decreased until ডিসেম্বর পর্যন্ত এটা আমার ডিক্রিজড হয়ে গেল। তাহলে এটা আমার এখানে আমি এটা ফ্লাকচুয়েটিং বলতে পারতেছি না। কেন পারতেছি না? বিকজ ইট ওয়ান্ট আপ ডাউন, এরপর আমার তো আর কোনো অপশন নাই। আবার যেটা আপ অ্যান্ড ডাউন হয়ে গেছে আমার কোনো অপশন নেই, তাই এটাকে আমি ফ্লাকচুয়েটিংও বলতে পারবো না। তাই আমি এখানে বললাম কি প্রথমে ইনক্রিজ করছে jan থেকে জুলাই, জুলাই থেকে ডিক্রিজ করে ডিসেম্বর পর্যন্ত ডিক্রিজ করলো। তো আমার এটা টেম্পারেচার আমার পার্টটা শেষ। এবার আমি লিখবো রেইনফল। বড় করে একটু বোল্ড দিলাম রেইনফল। রেইনফল আমি আবার কি লিখবো? টেম্পারেচারের মধ্যেই লিখবো হাইয়েস্ট was in, হাইয়েস্ট রেইনফল আমি দেখছি কখন? জুলাই। আমি শিওর না কত, তাহলে এটা 60-70 মাঝামাঝি, তাহলে আমি লিখবো হাইয়েস্ট was in July to around 65 মিলিমিটার। আমার ফিগার হচ্ছে 65 আর আমার ইউনিট হচ্ছে mm, 65 মিলিমিটার। ফিনিশ। নেক্সট পয়েন্ট, লোয়েস্ট was in, লোয়েস্ট কখন দেখছি আমি? লোয়েস্ট দেখছি হচ্ছে আমার নভেম্বর। লোয়েস্ট was in November to, তাহলে আমার নভেম্বর, এটা আমি 10 পাচ্ছি, টু অ্যারাউন্ড 10 মিলিমিটার। এবার আসি মজার একটা পয়েন্ট, এখানে আমাকে ইনক্রিজিং, ডিক্রিজিং, ফ্লাকচুয়েটিং কোনো কিছু না লিখলেও চলবে। আমি লিখতে পারি এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, আর এখানে ডিসেম্বর আমার কোনো রেইনফলই নাই। তাহলে আমি এখানে পয়েন্টটা লিখতে পারি নো রেইনফল in the months of January, February and December. Finish. তিনটা পয়েন্ট, আমার টোটাল 6 মার্ক হয়ে গেল। তো প্রথমে আমি ফ্লাকচুয়েটিং দিতে পারিনি, কারণ এটা আমার ফ্লাকচুয়েটিং না। ফ্লাকচুয়েটিং আমি তখনই দিতে পারবো যখন আমার এরকম কিছু থাকবে। তাই ফ্লাকচুয়েটিং আমি দিইনি, তাই আমি বললাম ইনক্রিজ অ্যান্ড দেন ডিক্রিজ। তারপরেটা আমি বললাম কি নো রেইনফল। আমি এখানে চাইলে বলতে পারতাম ফ্লাকচুয়েটিং, যদি এখানে কেউ যদি লেখে, কোনো স্টুডেন্ট যদি লেখে there was a fluctuating rainfall in between March and November, exactly you can write that answer, no problem, কারণ এটা ফ্লাকচুয়েটিং, তো আমি লিখতে পারি। বাট কেউ যদি এটাও লেখে নো রেইনফল during the months of January, February and December, that is a perfect answer. So এভাবে করে আমি অ্যান্সারটা দিতে পারি। So this is all how am I supposed to write regarding any chart related questions from my way. এটা হচ্ছে কি আমার মেথডের মধ্যে আমি কিভাবে লিখবো অ্যাজ আ স্টুডেন্ট, বাট ইউ উইল হ্যাভ প্লেন্টি অফ আদার ওয়েজ অফ রাইটিং দ্য অ্যান্সার্স। ইউ ক্যান go with them. You will find other easiest way of writing the answers, other tricks. Please follow those tricks, but this is one that I used to do when I was a student, এবং আমি এটা অ্যাডভাইস করি to my students to write the answer in this way. But these are not the only chart types that you will find. You will also find many other different types of chart types. So you can, if you go through the previous question papers, you will find plenty of them. Do practice them the way that I have given, because for this type of answer you don't have to memorize anything, কোনো কিছু পড়তে হবে না, জাস্ট চার্ট দেখে আমাকে অ্যান্সারটা লিখতে হবে। তো চার্ট দেখে অ্যান্সার যেগুলো লিখতে হবে আগের পেপারে, ওগুলো প্র্যাকটিস করে যাওয়া আগে। ওগুলো প্র্যাকটিস করার পর যদি দেখো যে হচ্ছে না, তাহলে প্লিজ try to find out যে এটা আমি কিভাবে অ্যান্সারটা করতে পারি, or you can also knock me at your convenient